আচ্ছা, আমরা দেখো আমরা কোথায় ছিলাম। এর আগের দিন লাস্ট ক্লাসে আমরা যেখানে যতটুকু পড়েছিলাম সেটা হচ্ছে এই যে আইও ডিভাইস গুলা কিভাবে কমিউনিকেট করে, হ্যাঁ, কিভাবে আমাদের আইও অপারেশন হয় সেটা আমরা সেদিন পড়ছিলাম, তাই না? তো যেখান থেকে লাস্টে আমরা এরকম ইন্টারাপ্ট টাইমলাইনটা দেখেছি, হ্যাঁ, টাইমলাইনটা, এবং সেখানে আমরা কি করেছি যে কি দেখেছি যে বেসিক্যালি কোন ট্রান্সফারের সময় যে এখন আইও থেকে আইও ডিভাইসগুলো থেকে আমরা ডাটা ট্রান্সফার করি, হ্যাঁ, তখন কোন কোন সফটওয়্যার রান করে কোন সময়, অথবা হার্ডওয়্যারের কোন পার্টটা ইউজ হয় সেটা আমরা কনসিডার করেছি, হ্যাঁ। বিশেষ করে সফটওয়্যার বলতে আমরা অপারেটিং সিস্টেম কখন ইউজ হয়, কখন ডিভাইস ড্রাইভার ইউজ হয় সেটা দেখেছি আর কি, এবং সেটারই করেসপন্ডিং একটা টাইমলাইন আমরা আঁকতে পারি, তাই না, যদি আমরা রিড অথবা রাইট অপারেশন করি, ঠিক আছে। ওকে, তাহলে নেক্সট আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে দেখো ওইটারই আসলে আরেকটা অংশ ছিল ডিএমএ কন্ট্রোলার। ডিএমএ কন্ট্রোলার ওই একটা আসলে আইও কন্ট্রোলার আর কি, হ্যাঁ, যে ডিএমএ মানে হচ্ছে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। দেখো এর আগে আমরা যখন পড়েছি, হ্যাঁ, এই যে এখানে, হ্যাঁ, যে আমরা যখন ট্রান্সফারটা করি এদিকে একটা বাইরের দিকে একটা ট্রান্সফার হয়, মানে আইও ডিভাইস থেকে কন্ট্রোলার পর্যন্ত, আবার কন্ট্রোলার থেকে মেমোরি পর্যন্ত, হ্যাঁ। এখন খেয়াল করো যখন আমরা ভিতরের দিকে যে কন্ট্রোলার থেকে মেমোরি, হ্যাঁ, ইন্টারনাল মেমোরিতে যে ট্রান্সফারটা করি ওই সময় আমাদের ওএস সবসময় ইনভলভ হয়। তো ছোট মানে অল্প ডাটার জন্যে, হ্যাঁ, অল্প ডাটার জন্যে দ্যাটস ফাইন যে তুমি দুই একবার ট্রান্সফার করে শেষ হয়ে গেল, তাহলে অপারেটিং সিস্টেমকে ইয়ে করলা, ইনভলভ করলা, দ্যাটস ফাইন। বাট আমরা কিন্তু শুধু ছোটখাটো অল্প ডাটা ইউজ করি তা না, যেমন আমরা শুধু কিবোর্ড থেকে ইয়ে পাঠাই, ডাটা পাঠাচ্ছি, হ্যাঁ, ডাটা রিড করতেছি, এমন কিন্তু সবসময় না। আমরা যেমন কি আমরা ফর এক্সাম্পল আমরা এই যে ফ্ল্যাশ ড্রাইভ থেকে, হ্যাঁ, সেকেন্ডারি স্টোরেজ যেটা ফ্ল্যাশ ড্রাইভ, হ্যাঁ, ওইটা আমরা কমন ইউজ করি, তাই না, প্রচুর ইউজ করি এই যে ইউএসবি কন্ট্রোলের মাধ্যমে। তো ওইটা যখন দেখো ওখানে আমরা কত মেগাবাইট রেঞ্জে গিগাবাইট রেঞ্জে ডাটাও ট্রান্সফার করি, তাহলে এই যে বিরাট অ্যামাউন্টের ডাটা যেটা যে ট্রান্সফার করব, এখন ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে এখানে যে কন্ট্রোলারগুলোর মধ্যে আমরা জানি যে এক ধরনের মেমোরি হচ্ছে বাফার, লোকাল বাফার, এটা এক ধরনের মেমোরি। তো লোকাল এই বাফারগুলা এগুলা কন্ট্রোলারের মধ্যে থাকে এবং এগুলার সাইজ কিন্তু অত বড় না, হ্যাঁ, সাইজ বড় না বলতে যে ওইগুলা কিন্তু বিরাট একটা অ্যামাউন্টের না, হ্যাঁ, যে অনেক আমি একবারে প্রচুর ডাটা ট্রান্সফার করে ফেলবো, এরকম না ব্যাপারটা। তো সেই জন্যে যখন বড় ডাটা হয় আমি যদি ট্রান্সফার করতে যাই তখন কি অনেকবার অনেকগুলো সাইকেল লাগবে, হ্যাঁ, অনেকগুলো সাইকেল লাগবে, এবং প্রত্যেক সাইকেলে যে আমরা এখানে যে দেখলাম প্রত্যেক সাইকেল ডাটা ট্রান্সফার যে একটা সাইকেল, প্রত্যেক সাইকেলের সাথে একটা করে দেখো ওই যে সিপিইউ এর সাইকেল আছে, তার মানে একবার করে অপারেটিং সিস্টেম ইউজ হচ্ছে। তোমার অপারেটিং সিস্টেম যখন ইউজ হবে তখন বেসিক্যালি সিপিইউ ইউজ হবে। কাজে এরকম যদি এখন 1000টা এরকম ইয়ে তৈরি হয়, হ্যাঁ, সাইকেল ডাটা ট্রান্সফারিং সাইকেল তৈরি হয়, তাহলে তার সাথে আরো 1000টা এরকম সিপিইউ সাইকেল তৈরি হবে। কাজে এইটা কিন্তু খুব বেশি কনভিনিয়েন্ট না, হ্যাঁ, যে ডাটা ট্রান্সফার করতে আমাকে বারবার সিপিইউ কে ইনভলভ থাকতে হচ্ছে, তাই না? তো এইটাকে অ্যাভয়েড করার জন্য, হ্যাঁ, আমরা আচ্ছা এখানে বলে রাখা ভালো যে কেন সিপিইউ কে ইনভলভ করতে হচ্ছে, কারণ হচ্ছে এই ইন্টারনাল এই যে মেমোরিতে এই ডিভাইস ড্রাইভার মেমোরিতে অ্যাক্সেস করতে পারে না, সেজন্য মেমোরিতে অ্যাক্সেস করার জন্য আমার অবশ্যই অপারেটিং সিস্টেম দরকার হয়। এখন যেটা করা হয়েছে, হ্যাঁ, এই সিচুয়েশনকে একটু বেটার করার জন্য যেটা করা হয়েছে সেটা হচ্ছে আরেকটা কন্ট্রোলার ইউজ করা হয়, সেটা হচ্ছে এই যে ডিএমএ কন্ট্রোলার। ডিএমএ এর নাম দেখে বুঝতেছো যে এটা ওই প্রবলেমটা সলভ করে এইভাবে যে এই যে মেমোরিতে অ্যাক্সেস দিচ্ছে, দেখো ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোলার। নরমালি এই এই কন্ট্রোলারগুলার বা এই ডিভাইসগুলোর যে ডিভাইস ড্রাইভার এরা যে বলছি যে ওএস ইন্টারনাল মেমোরিতে অ্যাক্সেস করতে পারবে না প্রাইমারি মেমোরিতে, বাট ডিএমএ কন্ট্রোলারের
ডিভাইস ড্রাইভারের এক্সেস আছে, এটা দেওয়া আছে, সে ইয়েতে অ্যাক্সেস করতে পারে, মেমোরিতে সরাসরি অ্যাক্সেস করতে পারে। কাজে এই ব্লক অফ ডাটা যখন আমরা ট্রান্সফার করি, হ্যাঁ, ধরো একটা বড় ব্লক অফ ডাটা, সেটা হয়তো অনেকবার ইয়ে করবে, অনেকবার ইয়েতে কি বলে এই কন্ট্রোলার হয়ে আসবে। অনেকবার, মানে ধরো একটা ব্লক আছে যে 10 মেগাবাইটের বা 100 মেগাবাইটের, হ্যাঁ, 10 মেগাবাইটের যে একটা ব্লক বলছে, এটা তো অনেকগুলা সাইকেল তৈরি করে মেমোরিতে আসবে। তো এটার জন্য যেটা করব সেটা হচ্ছে ওএস কে বারবার ইনভলভ করা হবে না। যেটা করা হবে যে ওই ব্লকটার জন্য অনলি একটা ইন্টারাপ্ট প্রডিউস করা হবে, একটা ইন্টারাপ্ট জেনারেট করা হবে, এবং শুরুতে সেটা ব্লক যখন ট্রান্সফার শুরু হলো জেনারেট করা হবে। এরপরে বাকিটা প্রত্যেকটা এই ব্লকের যে প্রত্যেকটা চাঙ্ক আসতেছে ডাটা, প্রত্যেকটার জন্য আর ওএস কে কল করা হবে না, ইন্টারাপ্ট করা হবে না। ডিভাইস ড্রাইভার এই কাজটা করবে, কারণ ডিএমএ কন্ট্রোলার ডিভাইস ড্রাইভার এই মেমোরিতে সরাসরি অ্যাক্সেস করতে পারবে। কাজে এই ডিএমএ কন্ট্রোলার সেজন্য ইউজ করা হয় বড় অ্যামাউন্টের, হ্যাঁ, বিগ অ্যামাউন্টের ডাটা ট্রান্সফার করার জন্য ইয়ে থেকে, কোনো আইও ডিভাইস থেকে। কাজে এইটা একটা সলিউশন বলতে বড় যাতে সিপিইউ বা অপারেটিং সিস্টেম, সিপিইউ এবং অপারেটিং সিস্টেম মানে বারবার যাতে ইন্টারাপ্টেড না হয়, এই জন্য ডিএমএ কন্ট্রোলারটা আমরা ইউজ করি। ছোট ডাটা ক্ষেত্রে দরকার নাই, কিন্তু বড় ডাটা ক্ষেত্রে এটা দরকার আছে কিরকম ব্যাপার। আচ্ছা, নেক্সট তাহলে দেখো, তাহলে নেক্সট আমরা আসি যেটাই দেখাইছি আর কি, যাই হোক, যে এই যে ডিভাইস গুলা নর্মালি হচ্ছে যে সিপিইউ থ্রুতে অ্যাক্সেস করে, হ্যাঁ, সিপিইউ থ্রুতে, ওই যে কারণ মানে টোটাল যখন আমি মেমোরিতে ডাটা রাখি, মানে টোটাল সাইকেলটা, তখন অবশ্যই সিপিইউ অ্যাক্সেস হয়, মানে সিপিইউ কাজ করে, কারণ অপারেটিং সিস্টেম রান করাতে হয়, অপারেটিং সিস্টেম একটা পার্ট রান করাতে হয়। আর যদি আমি ডিএমএ কন্ট্রোলার ইউজ করি, সেটা সরাসরি এই যে দেখো ডিভাইস থেকে সরাসরি মেমোরিতে যাচ্ছে, এটা আমরা দেখছি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা নেক্সট টপিকে আসি, মাল্টি প্রসেসর এন্ড মাল্টি কোর। মাল্টি প্রসেসর, মাল্টি কোর। আচ্ছা, মাল্টি প্রসেসর কি? মাল্টি প্রসেসর ব্যাপারটা অফকোর্স মাল্টিপল প্রসেসর, তাই না, যে আমি অনেকগুলো প্রসেসর ইউজ করব। এখন কেন ইউজ করব প্রসেসর বেশি ইউজ করার বেনিফিটটা কি? বেনিফিট খুব সিম্পল, যে যত বেশি প্রসেসর তত বেশি এএলইউ, তাই না, এবং তার মানে কি তত প্যারালালি আমরা ইনস্ট্রাকশন রান করাতে পারি। যদি আমার একটা প্রসেসর থাকলে আমি একটা ইনস্ট্রাকশন এট এ টাইম রান করাতে পারি, তার মানে যে কোনো একটা প্রোগ্রামের ইনস্ট্রাকশন আমি এট এ টাইম রান করাতে পারি। যদি আমার দুইটা প্রসেসর থাকে, তাহলে কিন্তু আমি দুইটা ইনস্ট্রাকশন সেম টাইম প্যারালালি রান করাতে পারবো। তাহলে কি, তাহলে কিন্তু আমার দেখো, আমার নর্মালি প্রসেসিং বা এক্সিকিউশন যে হচ্ছিল তার অলমোস্ট ডাবল হয়ে যাওয়ার কথা। বা 4টা কোয়াড প্রসেসর যদি থাকে, তাহলে 4টা আমি ইয়ে করতে পারবো, তাই না, 4টা ইনস্ট্রাকশন একসাথে রান করাতে পারবো, হ্যাঁ, প্যারালালি, একদম প্যারালালি, রিয়েল টাইম প্যারালাল রান করতে পারবো। তো সেই জন্য এই মাল্টিপল প্রসেসর রাখার ইয়েটা আসছে আগে থেকেই। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে আমাদের জেনারেল পারপাস কম্পিউটারগুলোর জন্য, হ্যাঁ, এবং এখনকার দিনে সার্ভার কম্পিউটারও, হ্যাঁ, যে আমাদের ইয়ে করে, যে কি বলে, এই প্রসেসর না রেখে একদম আলাদা আলাদা মানে একটা ইয়ে প্রসেসর না রেখে, হোল প্রসেসর না রেখে আমরা যেটা করি, যেহেতু প্রসেসিং ইউনিটটা হচ্ছে কোরটা হচ্ছে আমার ইয়ে কি এএলইউ, হ্যাঁ, তাহলে এএলইউ যদি আমি মাল্টিপল রাখি, তাহলেও কাছাকাছি কাজই হয় অলমোস্ট। এএলইউ মাল্টিপল রাখা মানে, তাহলে এএলইউ আমার যদি দুইটা রাখি, তাহলে ডুয়েল কোর হলো, দুইটা কোর, হ্যাঁ, দুইটা এএলইউ, হ্যাঁ, 4টা রাখলে কোয়াড কোর হলো। তাহলে এই যে কোর, হ্যাঁ, কোর জিনিসটা, তাহলে যে আমি একটার বদলে আমি টোটাল প্রসেসর একটাই রাখলাম, হ্যাঁ, প্রসেসরের মানে আমার ইয়ে একটা রাখলাম, কিন্তু প্রসেসরের মধ্যে আর্কিটেকচার বা ডিজাইন চেঞ্জ করে কি করলাম, এখন প্রসেসর তৈরি করলাম আমি মাল্টিপল কোর দিয়ে, তার মানে মাল্টিপল এএলইউ দিয়ে। এখন এএলইউ এখন আমাদের ইয়েতে, হ্যাঁ, আমাদের প্রসেসর, এখন তোমরা যখন ইয়েতে পড়বা, এই যে বললাম যে প্রসেসরের মাইক্রো প্রসেসরের কোর্স করবা, হ্যাঁ, সামনে, তখন দেখবা যে প্রসেসরের মধ্যে অনেকগুলো ইউনিট থাকে, হ্যাঁ, তার একটা হচ্ছে এএলইউ, হ্যাঁ, এবং আরেকটা বলছিলাম যে মেমোরি, যেটাকে আমরা বলি রেজিস্টার। তো এখন এই
বাকি আরো ওই যে ডিকোডিং ইউনিট আছে, হ্যাঁ, বিভিন্ন কন্ট্রোল ইউনিট আছে, হ্যাঁ, এগুলা সাধারণত এগুলা আমার সবগুলারই মাল্টিপল সেট আসলে দরকার হয় না। আমার সবচেয়ে বেশি দরকার হয় অফকোর্স কোড মানে এএলইউ ইটসেলফ। আরেকটা যেটা দরকার হয় যে এএলইউতে আমি যখন কোনো ইনস্ট্রাকশন রান করাবো, সেই ইনস্ট্রাকশন কিন্তু থাকবে হচ্ছে রেজিস্টার সেটে। এখন কাজে আমি যদি দুইটা এএলইউ নেই, রেজিস্টার যদি একটা রাখি, তাহলে কিন্তু আবার আমার রান করানোর জন্য রেজিস্টার পাচ্ছি না সেকেন্ড এএলইউতে। সেই জন্য কি সাধারণত যেটা করা হয় সেটা হচ্ছে যে আমার এএলইউ, একটা এএলইউ আর একটা রেজিস্টার, হ্যাঁ, এই এএলইউ আর একটা রেজিস্টার, এই যে এএলইউ আর একটা রেজিস্টার একসাথে রাখা হয়। এই দুইটা মিলে আমরা কোর কনসিডার করি, কোর কনসিডার করা হয় যে একটা কোরের মধ্যে তাহলে কি থাকবে, এএলইউ থাকবে, অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর হচ্ছে তার সাথে এক সেট রেজিস্টার থাকবে। এইটা হচ্ছে একটা বেসিক কোর। এখন অনেক সময় আরেকটা জিনিসও আছে, যেমন এই যে এখানে নিচের ছবিতে যেটা দেখা যায়, অনেক সময় এই যে ক্যাশ মেমোরি যেটা আছে, হ্যাঁ, ক্যাশটা অনেক সময় কোরের আন্ডারে রাখা হয়, যে কোর দুইটা কোর থাকলে তার মধ্যে সেপারেট ক্যাশ থাকবে, মানে এক একটা কোরের জন্য ডেডিকেটেড ক্যাশ থাকবে। এটা একটা অ্যাপ্রোচ। আবার অনেক জায়গায়, অনেক সময় অনেক ক্ষেত্রেই করে কি যে ক্যাশটাকে আর মানে একটার মধ্যে রাখে, প্রত্যেকটার মধ্যে আলাদা করে রাখে না, একটা কমন ক্যাশই রাখে, যেটা কিনা দুইটা করি বা মাল্টিপল কোরগুলা শেয়ার করে। হ্যাঁ, এরকম এরকম আছে। কাজে এটা ক্যাশটা কম্পালসারি বলবো না, ক্যাশটা কম্পালসারি না যে কোরের মধ্যে থাকবেই, বাট কোরের মধ্যে এএলইউ এবং রেজিস্টার, হ্যাঁ, এই দুইটা জিনিস মাস্ট, এই দুইটা মিলেই কোর আর কি। তো সেই জন্য এই কোর এই জন্য এই জিনিসটা আসছে, হ্যাঁ, যে আমার কয়টা কোর, হ্যাঁ, যে সেটা আমি কিভাবে ইয়ে করতে পারি, মানে ইউটিলাইজ করতে পারি প্রপারলি। কারণ এখানে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এই জন্য যে এই যে কোরে যে আমি কি দিব, আমি ইনস্ট্রাকশন দিব, হ্যাঁ, বা ইনস্ট্রাকশন একটা করে আমি দিব রান করার জন্য। এখন যার মেশিনে একটা কোর, তার অপারেটিং সিস্টেম একটা করে ইনস্ট্রাকশন সিরিয়ালি দিতে থাকবে। আর যার কম্পিউটারে চারটা কোর, তাকে কি করবে, তার অপারেটিং সিস্টেম চারটা করে ইনস্ট্রাকশন প্যারালালি প্রোভাইড করতে হবে, চারটা করে। ওখানে কিন্তু একটা কোর আমি বসা রাখবো এরকম না, চারটা কোরই যাতে বিজি থাকে সেটাও খেয়াল রাখতে হবে। আমি সবগুলোকে বিজি রাখতে চাই। কাজে এগুলো হচ্ছে ব্যাপার যে আমার তাহলে অপারেটিং সিস্টেমকে এই যে হার্ডওয়্যারে যদি আমি কোনো চেঞ্জ করি, হ্যাঁ, সেটা কিন্তু অপারেটিং সিস্টেমকে জানতে হবে, অপারেটিং সিস্টেমকে ওভাবে লিখতে হবে তখন যে এই চেঞ্জেস এই অপশনগুলো আছে। কাজেই এই জিনিসগুলা লাগে। তাহলে এইটা হচ্ছে এই মাল্টিপল কোরের ব্যাপার, যে আমরা বললাম যে জেনারেল পারপাস কম্পিউটার আমরা সাধারণত এখন মাল্টি কোর ইউজ করি। হ্যাঁ, আচ্ছা, মাল্টি প্রসেসর কিন্তু একটা বলে রাখি, বলি এমনি মাল্টি প্রসেসর এক সময় একটা ইয়ে ছিল অল্প কিছুদিনের জন্য, ওই 2000 পরে কোন এক সময়, যে অল্প কিছুদিনের জন্য মাল্টি কোরের কনসেপ্ট আসছিল জেনারেল মানে আমাদের কনজিউমার লেভেল কম্পিউটার গুলোতে, কিন্তু এটা চলে না আসলে। হ্যাঁ, কারণ মাল্টি কোরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, মাল্টি প্রসেসরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদারবোর্ডে এদের ইয়ে করা, অ্যাকোমোডেট করা, কয়টাকে আমি অ্যাকোমোডেট করবো। একটা সুপার কম্পিউটারের জন্য অসুবিধা নাই মাল্টি প্রসেসর, হ্যাঁ, ওই সুপার কম্পিউটারের স্পেস লিমিটেশন ব্যাপার না, লিমিটেশন নাই, ওটা আমি একটা ঘরের মধ্যে সুপার কম্পিউটার নিয়ে দৌড়াদৌড়ি করবো না, তাই না? কাজেই ওখানে আমি স্পেস নিয়ে ইচ্ছে করলেই ইয়ে করতে পারি, অনেকগুলা প্রসেসর রাখতে পারি। কিন্তু যখন আমি জেনারেল পারপাস কম্পিউটারগুলোর কথা বলবো, কনজিউমার লেভেল যেগুলো আমরা ইউজ করি, সেগুলো কিন্তু একটা সাইজ স্পেসের ব্যাপার আছে, এই যে মোবিলিটির ব্যাপার আছে অনেক সময় এই ল্যাপটপ হলে। হ্যাঁ, কাজেই এগুলা তখন এগুলাতে কিন্তু আমার মাদারবোর্ডে একটা সাইজের লিমিটেশন আছে। আমি হয়তো দুইটা প্রসেসর বসতে পারবো, চারটা না বসতে পারবো, কিন্তু অনেক বেশি তো বসতে পারবো না। হ্যাঁ, এবং আমরা এখানে লিমিটেশন রাখতে চাই না, আমরা এমন স্ট্রাকচার ইউজ করতে চাই যাতে আমি অনেক আস্তে আস্তে আমার টেকনোলজির সাথে সাথে এটা আরো বড় করতে পারি। তাহলে কোড যদি আমরা ইউজ করি তাহলে আমার কি করতে হচ্ছে, এই শুধুমাত্র আমার প্রসেসরের আর্কিটেকচারে চেঞ্জ করতে হচ্ছে। এটা এখন যত বেশি কোড আমরা, তো এটা তো করেই আসতেছি আমরা, তাই না? যে ভিএলএসআই থেকে যে এলএসআই থেকে তোমার ভিএলএসআই, তারপরে যে ইউএলএসআই, হ্যাঁ, এগুলা করেই আসতেছি। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা,
তাহলে এখানে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন যেটা ব্যাপার তাহলে এখানে দেখো এই যে মাল্টি প্রসেসরের বা মাল্টি কোর একই ব্যাপার এখানে, হ্যাঁ মাল্টি কোর বা মাল্টি প্রসেসরের মানে বেনিফিটগুলো কি দেখো, যেমন ইনক্রিজ থ্রুপুট। ইনক্রিজ থ্রুপুট বলতে বোঝা যায় একটা সিস্টেম থেকে কত আউটপুট বের হচ্ছে একটা সার্টেন টাইম পিরিয়ডের জন্য। তাহলে এই ইনক্রিজ থ্রুপুট তার মানে কি, আমার একটা সিস্টেম থেকে, হ্যাঁ একটা সিস্টেমে যে কোনো সিস্টেম হতে পারে সেটা, হ্যাঁ যে আমাদের একটা ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ একটা ফ্যাক্টরিতে মাসে কতগুলো প্রোডাক্ট তৈরি হয়, ধরো 10,000 প্রোডাক্ট তৈরি হয়, হ্যাঁ তাহলে তার থ্রুপুট 10,000। বা এই যে একটা ইউনিভার্সিটিতে প্রতি সেমিস্টার প্রতি বছর কতজন গ্রাজুয়েট বের হয়, ধরো 2,000 গ্রাজুয়েট বের হয়, হ্যাঁ তাহলে এই 2,000 তার থ্রুপুট। আর একটা কম্পিউটার সিস্টেমে আমি যখন থ্রুপুট বলবো তখন একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইমে কতগুলা প্রসেস হ্যাঁ রান করে ফাইনালি টার্মিনেট হয়। প্রসেস বলতে আমি বলে রাখি, পরে এটা আসবে পরে আবারও। প্রসেস বলতে বুঝাচ্ছি আমরা যে একটা প্রোগ্রাম যখন রান করে সেটারই বিভিন্ন পার্টকে আমরা প্রসেস বলি, হ্যাঁ একটা ইউনিট বলতে পারো। তো যাই হোক, তো এই প্রসেসগুলা কতগুলা রান করে করে আমার সাকসেসফুলি টার্মিনেট করতেছে। রান করা শেষ করা মানে টার্মিনেট করা আর কি। কাজে যত এখন আমি যদি মাল্টি প্রসেসর বা মাল্টি কোর ইউজ করি, হ্যাঁ মাল্টিপল স্ট্রাকচার ইউজ করি, তার মানে কি আমি একসাথে যে একটা কোরে বদলে যদি দুইটা কোর দিই তার মানে একসাথে দুইটা ইনস্ট্রাকশন রান করতেছে, তার মানে দুইটা প্রসেস একসাথে রান করতেছে। তাহলে এরা রান করে ফাস্টার টার্মিনেট করবে, তাহলে কি আমার থ্রুপুট বেড়ে যাবে। হ্যাঁ স্বাভাবিকভাবে আমার থ্রুপুট বাড়বে, কারণ একসাথে বেশি রান করাচ্ছি, শেষ হবে তাদের কাজ তাড়াতাড়ি। কাজে এটাকে আমরা বলতে ইনক্রিজ থ্রুপুট। তারপরে ইকোনমি অফ স্কেল। ইকোনমি অফ স্কেল বলতে যে আমার ইকোনমি অফ স্কেল বলতে সস্তা, সোজা কথা। ইকোনমি অফ স্কেল বলতে এখানে বোঝাচ্ছি সস্তা। কিরকম সস্তা, যে আমরা এই অর্থে বলি এটা যে দুইটা কোর, হ্যাঁ বা দুইটা প্রসেসর মিন করে আসলে, যেহেতু এই কোর বা প্রসেসরকে সেন্টার করেই আসছে কম্পিউটার, হ্যাঁ আমার আইও ডিভাইস গুলা মেমোরি সবই একটা প্রসেসর থাকবে, তার চারপাশে এইসব জিনিসগুলো আমি অ্যাড করবো, তাই না? ব্যাপারটা এরকম আর কি। কাজে আমি যদি দুইটা প্রসেসর বা দুইটা কোর রাখি, ইট লুকস লাইক অ্যাজ ইফ আই এম ইউজিং টু কম্পিউটার্স। দুইটা প্রসেসর তো দুই জায়গায় থাকার কথা, দুইটা কম্পিউটার, তাই না? তার মানে আমি একসাথে দুইটা কম্পিউটার ইউজ করতেছি অ্যাজ ইফ, হ্যাঁ অ্যাপারেন্টলি। এখন যেহেতু দুইটা কম্পিউটার ইউজ করলে, দুইটা প্রসেসর ইউজ করলে, তার সাথে আমার দুইটা আলাদা আলাদা কম্পিউটার দরকার ছিল, এভরিথিং ডাবল দরকার ছিল, হ্যাঁ আদার আইও ডিভাইস মেমোরি এভরিথিং। এখন আমি কি করতেছি, প্রসেসর দুইটা ইউজ করতেছি অথবা কোড দুইটা ইউজ করছি, কিন্তু বাকি ইনস্ট্রুমেন্ট গুলা আমরা এক সেট ইউজ করতেছি। তাহলে কি আমার মানে অ্যাজ ইফ আমি একটার দামে দুইটা পাচ্ছি, সর্ট অফ কাছাকাছি। হ্যাঁ এই হিসেবে আমরা বলছি ইকোনমি অফ স্কেল, এটা একটু মানে কস্ট ইফেক্টিভ। আমি পারফরমেন্স পাচ্ছি বেশি কম্পিউটারের, কিন্তু কিনতেছি একটা কম্পিউটার, এরকম একটা ব্যাপার। আরেকটা হচ্ছে এই যে ইনক্রিজ রিলায়েবিলিটি। অফকোর্স ইনক্রিজ রিলায়েবিলিটি মানে আমার কখনো যদি একটা কোর করে ফেল করে, আমার স্টিল আরেকটা কোর থাকবে, বা যতগুলো কোর আছে সেগুলো থাকবে। কাজে আমার একটা কোর নষ্ট হইলে কোনো কারণে সাথে সাথে পুরা শাটডাউন হয়ে যাবে না সিস্টেম, হ্যাঁ আমার কি হবে, ডিগ্রেড করবে একটু, হ্যাঁ পারফরমেন্স ডিগ্রেড করবে, বাট আমার পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আমার মানে এটাকে বলে গ্রেসফুল ডিগ্রেডেশন, আস্তে আস্তে ডিগ্রেড করবে, হ্যাঁ মানে অ্যাবডাপ্টলি না। এটাকে আমরা বলি ইনক্রিজ রিলায়েবিলিটি। এখন দেখো যখন আমরা মাল্টি প্রসেসর বা মাল্টি কোর ইউজ করি, তখন আরো দুইটা টার্ম আমরা ইউজ করি, যেমন হচ্ছে অ্যাসিমেট্রিক মাল্টি প্রসেসিং, সিমেট্রিক মাল্টি প্রসেসিং। অ্যাসিমেট্রিক বলতে বা সিমেট্রিক বলতে, আমি বলি সিমেট্রিকটা বলে নেই। সিমেট্রিক বলতে যে সবগুলো যতগুলো আমার প্রসেসর থাকবে বা কোর থাকবে, হ্যাঁ সবাই সমানভাবে পারফর্ম করবে, মানে সবার কারোর জন্যই কোনো স্পেসিফিক টাস্ক থাকবে না, সবাই সব টাস্ক করতে পারে। বলো, মানে মাল্টি কোর আর মাল্টি প্রসেসর তো ডিফারেন্ট না? হ্যাঁ ডিফারেন্ট, কাজ করে কিন্তু একই রকম ভাবে অলমোস্ট। মাল্টি প্রসেসর হচ্ছে একাধিক প্রসেসর, তাই না? মাল্টিপল দুইটা প্রসেসর, ধরো তুমি একসাথে দুইটা প্রসেসর ইউজ করছো মাদারবোর্ডে। আর মাল্টি কোর সিঙ্গেল প্রসেসরে কয়েকটা কোর আর কি। রাইট, সিঙ্গেল প্রসেসর, বাট ধরো তুমি কোয়াড কোর, হ্যাঁ তার মানে চারটা কোর আছে। চারটা কোর কিন্তু চারটা এএলইউ, অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট। যেটা আমরা যখন ইনস্ট্রাকশন রান করি তখন কিন্তু আসলে এএলইউতেই এক্সিকিউটেড হয়। কাজে তোমার যদি চারটা এএলইউ থাকে, তার মানে চারটা ইনস্ট্রাকশন তুমি সাইমালটেনিয়াসলি প্যারালালি রান করাতে পারছো। একই কথা আমি বলতে পারি যে সিঙ্গেল করে চারটা প্রসেসর যদি তুমি ইউজ করো, তাহলেও তুমি চারটা ইনস্ট্রাকশন সেম টাইম মানে সাইমালটেনিয়াসলি রান করাতে পারবে।
কাজে 4টা তুমি সিঙ্গেল কোডের প্রসেসর ইউজ করবা নাকি একটা প্রসেসর 4টা কোড দিয়ে ইউজ করবা, কাছাকাছি পারফরমেন্স, আমি পুরোপুরি বলবো না একই, কারণ হচ্ছে ওই যে আদার ইয়েগুলো আছে তো, আদার মানে ওই কোড ছাড়াও, হ্যাঁ একটা প্রসেসরের মধ্যে কোড ছাড়াও তো আদার ইয়ে কি বলবো বিভিন্ন সার্কিট আছে, হ্যাঁ ডিকোডিং ওই যে বললাম যে একটা হচ্ছে ডিকোডিং ইউনিট, হ্যাঁ তবে এরকম আরো কিছু সার্কিট আছে, কাজে এগুলাকে আর আমরা মাল্টিপল করি না, একটাই রাখি, এগুলা শেয়ার্ড হয় কোডগুলো। কাজেই স্যার হ্যাঁ বলো বলো। একটা মানে একটা প্রসেসরে মাল্টিপল কোড দিয়ে মানে আমাদের জন্য পোর্টেবিলিটি হয়, ইজি হয় আপনি বললেন তো, হ্যাঁ তাহলে রাইট মানে তারপরে হচ্ছে মানে মাল্টি প্রসেসিংটা তো মানে মার্কেটে ওরকম ভ্যালু পায়নি আর কি, তো রাইট তাও স্যার মাল্টি প্রসেসর নিয়ে কথা হচ্ছে, মানে এটার ও বেনিফিট বলা হচ্ছে তো এর জন্য। ও আচ্ছা আচ্ছা, শোনো শোনো, এখানে মাল্টি প্রসেসর বলছি না, বেসিক্যালি এটা আসলে ভালো যে অবজেক্ট দিয়ে যদি বলি তাহলে মনে হয় ইয়ে হয়, এটা কিন্তু মাল্টি প্রসেসর আর মাল্টি কোর একসাথেই, মানে দুইটারই এই কমন বেনিফিট। হ্যাঁ যে ধরো আমি যদি এখানে মাল্টি কোর বললে মনে হয় তোমাদের কোনো ক্লিয়ার, মানে জিনিসটা কনফিউজ হচ্ছে, হ্যাঁ এটা আসলে খুব বেশি মানে ইয়ে না, দুইটার কথাই একসাথে বলা হচ্ছে, মাল্টিপল প্রসেসিং ইউনিট সোজা কথা আসবে, বুঝছো, প্রসেসিং ইউনিট যদি আমার মাল্টিপল থাকে তাহলে আমাদের এই কি বেনিফিট গুলা পাবো, বা এই যে এখানে যে নিচে যে 2 টাইপস দেওয়া আছে এই জিনিসগুলোর কথা, একই দুইটার একই সাথে আসে আর কি। আচ্ছা তারপরে দেখো তাহলে 2 টাইপস অফ যেটা বলতেছি আমরা, যে এই যে ইচ প্রসেসর বা কোর, হ্যাঁ এখানে আমি লিখে দিই তাহলে আর কনফিউশন থাকবে না, ইচ প্রসেসর আর কোর এই এরকম থাকবে। আচ্ছা আচ্ছা ইচ প্রসেসর উপর, হ্যাঁ তাহলে দেখো অ্যাসিমেট্রিক যখন বলি আমরা, হ্যাঁ মাল্টিপ্রসেসিং, হ্যাঁ যে কখন সিমেট্রিক মাল্টিপ্রসেসিং বলবো, আমার যতগুলা প্রসেসর থাকবে বা কোড থাকবে, কেউ যদি কোনো সার্টেন কাজের জন্য ডেডিকেটেড না থাকে, অল অফ দেম সার্ভিং অ্যাজ জেনারেল প্রসেসর আর কোর, হ্যাঁ জেনারেল মানে হচ্ছে 4টা আছে, হ্যাঁ এখানে কোনো ইয়ে নাই, যখন যে ফ্রি, যে কোডটা যখন ফ্রি সেখানে যে কোনো ইনস্ট্রাকশন অ্যাসাইন হতে পারবে। যেমন ওই যে ইয়েতে যেমন ধরো ওই যে তোমাদের কি বলে, ধরো কোনো একটা জায়গায় ওই যে আমাদের অনেক সময় কি থাকে, ওই কি বলে এটাকে কাউন্টার থাকে, তাই না, কারণ কাউন্টার থাকলে ধরো যখন জেনারেল কাউন্টার, হ্যাঁ ধরো 4টা কাউন্টার আছে, কোন একটা ধরো সে কি বলবো ট্রেনের টিকেটের কাউন্টার, হ্যাঁ তো ট্রেনের টিকেটের কাউন্টারে যখন 4টা কাউন্টার থাকবে, যদি এমন হয় যে কোনো ইয়ের ব্যাপার নাই এখানে, হ্যাঁ যে কি বলে যে কেউ যে মানে মানুষ আসলেই যেটাতে কম ভিড় সেটাতে দাঁড়ায় পড়তে পারবে, এখানে কোনো স্পেশাল কিছু নাই, 4টা কাউন্টারই সবাইকে সার্ভ করে বা করতে পারে, তাহলে সেটা হচ্ছে সিমেট্রিক। আর অ্যাসিমেট্রিক যদি আমরা একটা কাউন্টারকে ধরো বললাম যে একটু বয়স্ক মানুষের জন্য ওটা ডেডিকেটেড, হ্যাঁ যারা একটু এল্ডারলি পিপল আছে তারা কেউ যদি আসে তাদের যাতে লম্বা লাইনে দাঁড়াতে না হয় তাদের জন্য একটা কাউন্টার ডেডিকেট করা আছে, তার মানে ওই কাউন্টার যদি ফ্রিও থাকে অন্য মানুষ মানে ইয়াং কেউ গেলে, যেমন তোমরা গেলে ধরো তোমাদেরকে ওখানে দাঁড়াতে দিবে না, হ্যাঁ কারণ কি ওইটা টোটালি ডেডিকেটেড ফর এল্ডারলি পিপল। তাহলে দেখো ওইখানে কিন্তু 4টা কাউন্টারই সমানভাবে কাজ করতেছে না, একটা হচ্ছে কাজ করা মানে কি সবাইকে সার্ভিস দিবে না, একটা হচ্ছে বিশেষ কিছু পিপলকে দিবে, বাকি 3টা হয়তো সবাইকে দিবে, তখন এটাকে আমরা বলবো অ্যাসিমেট্রিক। হ্যাঁ কাজে এখানেও এই যে অ্যাসিমেট্রিক মাল্টিপ্রসেসিং যেটা বলা হয়েছে, তাহলে কোরগুলা বা প্রসেসর গুলা কি করবে, স্পেসিফিক টাস্ক থাকবে, ধরো এই ধরনের ইনস্ট্রাকশন আসলে এই কোরের মধ্যে ডেডিকেট করা হবে, এবং একটা এই কোডটাকে ধরো আমরা ফ্রি রাখতেছি শুধুমাত্র ওই ধরনের ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করানোর জন্য, এরকম যদি থাকে তাহলে আমরা তখন বলি অ্যাসিমেট্রিক মাল্টিপ্রসেসিং। এটা সাধারণত একটু কম, আমাদের জেনারেল পারপাস কম্পিউটার গুলোতে এটা একটু কম থাকে, সাধারণত আমরা এগুলাতে সিমেট্রিক মাল্টিপ্রসেসিং ইউজ করি। আচ্ছা তাহলে এইগুলা গেল আমাদের মাল্টিপ্রসেসিং প্রসেসর বা মাল্টি কোরের ব্যাপারটা কিছুটা। এখন ধরো এই যে আরেকটা কথা বলা দরকার এখানে, কোনটা দেখি, এই যে হ্যাঁ এটা মাল্টি প্রোগ্রামিং, এখন হচ্ছে এটা মাল্টি প্রসেসিং বলেছি, হ্যাঁ এবার দেখো মাল্টি প্রোগ্রামিং, হ্যাঁ মাল্টি প্রোগ্রামিং মানেটা কি, আমরা মাল্টিপল প্রোগ্রাম রান করাবো, মাল্টিপল প্রোগ্রাম, এবং আমরা করিও সেটা, তাই না, মাল্টিপল প্রোগ্রাম কিন্তু আমরা রান করাই, দেখবা যে আমরা এর আগে বলেছি যে কম্পিউটারে আমরা যে কেউ কম্পিউটার খুললেই দেখবো যে মাল্টিপল প্রোগ্রাম রান করাই, এটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম হতে পারে,
আবার ইভেন যদি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম নাও হয়, যে আমি ধরো একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রামই ধরো চালাচ্ছি, তারপরেও কিন্তু আমার কম্পিউটারে একটাই প্রোগ্রাম রান করছে তা না, যেমন আরেকটা হচ্ছে অপারেটিং সিস্টেম নিজেই রান করছে। এটা তো আমরা জানি, কম্পিউটার অন করলে অপারেটিং সিস্টেম রান করবেই। এছাড়াও হয়তো আরো কিছু সিস্টেম প্রোগ্রাম রান করে, সবসময় সিস্টেম প্রোগ্রাম কিছু রান করে ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ, এগুলা অপারেটিং সিস্টেমের পার্ট না পুরোপুরি। হ্যাঁ, সিস্টেম প্রোগ্রাম বলি আমরা দেখবো সেকেন্ড চ্যাপ্টারে সিস্টেম প্রোগ্রাম কি সেটাও দেখবো আমরা। তাহলে এই যে মাল্টি প্রোগ্রাম মানে মোর দ্যান ওয়ান প্রোগ্রাম যখন আমাদের কম্পিউটার রান করছে, এবং সেটা কি করবে, এইসব প্রোগ্রামগুলো কি করবে, সিপিইউ কে বিজি রাখবে। এটা আসলে দরকারও আছে, কারণ আমরা ধরো একটা প্রোগ্রাম রান করাচ্ছি, হ্যাঁ, এখন কোন একটা প্রোগ্রাম এমন জায়গায় এসে ধরো থামলো যে আইও অপারেশন দরকার, ধরো কোন একটা প্রোগ্রাম রান করতেছি, সেখানে এখন ইনপুট লাগবে। ইনপুট ডাটা সাধারণত যখনই আমরা কোনো আইও অপারেশন করি, ইউজুয়ালি এটা একটু স্লো প্রসেস, আইও অপারেশনটা। তো স্লো প্রসেস হওয়াতে যেটা হয় যে যখন আমি আইও থেকে ডাটা দিচ্ছি বা ডাটা নিচ্ছি, হ্যাঁ, তখন ওই প্রোগ্রামের ইনস্ট্রাকশন কিন্তু রান করছে না, কারণ সে কি করতেছে, ডাটার জন্য ওয়েট করতেছে। ডাটা ধরো আমি দিচ্ছি ইনপুট থেকে, ইনপুট ধরো কিবোর্ড দিয়ে বা যেটাই হোক না কেন, কোনো ফাইল থেকে। হ্যাঁ, এখন এই কাজটা করতে গেলে তখন কিন্তু ইনস্ট্রাকশন যদি রান না করতে পারে ডাটা ছাড়া, তার মানে কি, আমি যদি একটা প্রোগ্রামই রান করাবো বলে রাখি, তাহলে কিন্তু কি হয় যে ওই সময় সিপিইউটা বিজি থাকবে না, আইডল হয়ে যাবে। ডাটা যখন দেওয়া শেষ হবে তখন আবার সিপিইউ রান করাবে ওই ইনস্ট্রাকশনটাকে বা ওই প্রোগ্রামটাকে। কাজে এটা না করে আমরা কি করি, যে ওই যে যার আইও অপারেশন লাগবে যেই প্রোগ্রামে, সেটা করুক, সেটা ডাটা নিক আইও থেকে, অসুবিধা নেই। ওই সময় আমি যেহেতু মাল্টিপ্রোগ্রাম রান করতেছি, অন্য প্রোগ্রামের ইনস্ট্রাকশন রান করাতে থাকবে, কাজে সিপিইউ যাতে বিজি না থাকে, সিপিইউ যাতে অলওয়েজ রান করে, সেটা যেই প্রোগ্রাম দিয়ে হোক না কেন। সো আমরা মাল্টিপ্রোগ্রামের অপশনটা রেখেছি। হ্যাঁ, এবং এটা আমরা এখন বুঝতে পারছি, এখন আমরা সবসময় মাল্টিপ্রোগ্রামটা প্রচুর ইউজ করতেছি। আরেকটা কি এখানে দেখো, এটার সাথে একটা আছে টাইম শেয়ারিং। এই টাইম শেয়ারিং এর ব্যাপারটা আসছে হচ্ছে, বা মাল্টিটাস্কিং ও বলি আমরা। এটা হচ্ছে বেসিক্যালি যখন আমরা একই সিপিইউ, মানে সিপিইউ ধরো একটা, হ্যাঁ, প্রসেসর বা কোর একটা, তখন তুই মাল্টিপ্রোগ্রামিং কি হয় করবা। হ্যাঁ, তখন কে, আমার তো অনেকগুলো ধরো 4টা প্রোগ্রাম আমি রান করতেছি, আমার প্রসেসর একটা বা কোর একটা, তাহলে আমি 4টাকে রান করাবো কিভাবে। তখন যেটা করি আমরা, সেটা হচ্ছে যে এইরকম মাল্টিটাস্কিং করি। মাল্টিটাস্কিং মানে হচ্ছে ধরো প্রত্যেকটা প্রোগ্রামের জন্যই একটা টাইম করা থাকবে, যে অল্প সময় পর পর প্রোগ্রামগুলা শিফট করবে। মানে হচ্ছে ধরো এখন প্রোগ্রাম 1, হ্যাঁ, প্রোগ্রাম 1 এর ইনস্ট্রাকশন সিপিইউতে রান করছে। এখন প্রোগ্রাম ইনস্ট্রাকশন ধরো 2-3টা ইনস্ট্রাকশন রান করলো, করার পরে এখন কি করবে, সে চলে যাবে প্রোগ্রাম 2 এর। প্রোগ্রাম 1 কিন্তু শেষ হয় নাই, কিন্তু কি করলো, প্রোগ্রাম 1 কে ছেড়ে দিয়ে প্রোগ্রাম 2 এর কিছু ইনস্ট্রাকশন আবার রান করলো। আবার কি করলো, প্রোগ্রাম 2 এর কয়েকটা ইনস্ট্রাকশন রান করার পরে ছেড়ে দিল, প্রোগ্রাম 3 এর ইনস্ট্রাকশন রান করলো। দেন আফটার সাম টাইম প্রোগ্রাম 4 করে আবার কি করলো, আবার ব্যাক করলো প্রোগ্রাম 1, প্রোগ্রাম 4 করে কিছুক্ষণ করে আবার কি করলো, প্রোগ্রাম 1 এ কিছু ইনস্ট্রাকশন রান করলো। এভাবে দেখো, তাহলে ওয়ান আফটার অ্যানাদার প্রত্যেকটা প্রোগ্রামেরই কিছু ইনস্ট্রাকশন রান করতেছে। তার মানে প্রোগ্রামের কিছু ইনস্ট্রাকশন রান করার সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে যে প্রোগ্রামগুলো আমাদেরকে রেসপন্স করবে ইউজারকে। তুমি যদি একটা প্রোগ্রামকে লম্বা সময় রান না করাও, আমি কমপ্লিট করার কথা বলতেছি না, কিন্তু আমি বলছি অ্যাটলিস্ট কিছু ইনস্ট্রাকশন, কারেন্টলি যে ইনস্ট্রাকশন এক্সিকিউট করা দরকার, সেই ইনস্ট্রাকশনগুলো যদি তুমি রান না করো, দ্যাট প্রোগ্রাম উইল নট রেসপন্ড টু ইউ। হ্যাঁ, তোমাকে রেসপন্ড করবে না। স্যার, এখানে কি একটা প্রোগ্রামের 3টা ইনস্ট্রাকশন একেবারে এক্সিকিউশন লেভেল পর্যন্ত যাবে, নাকি একটা প্রোগ্রামের একটা ইনস্ট্রাকশন হয়তো ফেচ হলো, তারপরে আরেকটা প্রোগ্রামের আরেকটা ইনস্ট্রাকশন ফেচ হলো, এভাবে হবে? আচ্ছা, এইটা বেসিক্যালি আমি ইনস্ট্রাকশন লেভেলে এখনো এই জন্য বলছি, আমরা প্রসেস করি নাই আর কি। হ্যাঁ, সেই জন্য আমি এটা আসলে বলতেছি। বেসিক্যালি আমরা যখন অ্যাসাইন করি, তখন একটা প্রসেসকে অ্যাসাইন করি। প্রসেস মানে হচ্ছে একটা প্রোগ্রামের মধ্যে যে প্রোগ্রামটা টোটাল যে কোড থাকবে ওই প্রোগ্রামের, সেই এই যে আমি ধরো একটু বোর্ডে তোমাকে দেখাই, হ্যাঁ, একটু দেখাই, তাহলে কত বেটার ইজিয়ার হবে একটু। হ্যাঁ, একটু দেখো। দেখো, যেটা বলতে চাচ্ছিলাম,
যে ধরো একটা প্রোগ্রাম আছে, হ্যাঁ, একটা প্রোগ্রাম, এর মধ্যে তো অনেক কোডই আছে, হ্যাঁ, অনেক কোড আছে এরকম। আমরা সাধারণত প্রোগ্রাম যখন রান করানো হয় তখন অপারেটিং সিস্টেম যেটা করে প্রোগ্রামগুলোকে এরকম করে কয়েকটা ভাগে ভাগ করে, ভাগ করে এরকম যত প্রোগ্রাম থাক না কেন, হ্যাঁ, এরকম করে এরকম আছে, এরকম করে কয়েকটা ভাগে ভাগ করতেছে। এখন যখন এগুলা ধরো এক একটাকে আমরা বলি প্রসেস, হ্যাঁ, পি বলি, P1 ধরো, P2, P3 এভাবে বলি আর কি, হ্যাঁ। এখানে ধরো আরো তিনটা প্রসেস আছে, ধরো P4, হ্যাঁ, P5, P6 ধরলাম। এখন যখন সিপিইউতে, হ্যাঁ, সিপিইউতে তুমি যখন অ্যাসাইন করবা, অ্যাকচুয়ালি আমরা যেটা করি সেটা হচ্ছে প্রসেস অ্যাসাইন করি। ধরো P1 প্রসেস অ্যাসাইন করা হয়, যেমন আমরা আরো পরে বলবো যে এরপরে আবার দেখবো যে থ্রেডও আছে, থ্রেডও বলি আমরা, হ্যাঁ, প্রসেসের মধ্যে আবার থ্রেড থাকে। তো যাই হোক, প্রসেস বলতে চলবে যে প্রসেস অ্যাসাইন করা হয় একটা সিঙ্গেল ইনস্ট্রাকশনে আসলে। তার মানে এই প্রসেস, তাহলে এখন প্রসেসের মধ্যে আবার আছে কি ইনস্ট্রাকশনস আছে, মাল্টিপল ইনস্ট্রাকশনস। তাহলে একটা প্রসেস অ্যাসাইন করা হয়েছে, সেই প্রসেসের বিভিন্ন ইনস্ট্রাকশন রান করবে। হয়তো এটার মধ্যে ধরো 10টা ইনস্ট্রাকশন আছে, হ্যাঁ, 10টা আছে। তাহলে এখন ওই যে বললাম যে তোমার শিফট করবে, হ্যাঁ, প্রোগ্রামগুলোর মধ্যে। তাহলে এই প্রোগ্রামে ধরো তিনটা, এই প্রোগ্রাম, এটা প্রোগ্রাম 1, হ্যাঁ, PROG প্রোগ্রাম 1, এটা ধরো প্রোগ্রাম 2, হ্যাঁ, প্রোগ্রাম 2। তাহলে প্রোগ্রাম 1 এ আবার তিনটা প্রসেস, তাহলে P1, P2, P3, আবার প্রোগ্রাম 2 এর হচ্ছে তিনটা প্রসেস, P4, P5, P6। এখন P1 কে যখন রান করাচ্ছে সিপিইউ, এখন P1 কে রান করা শেষ করবে না, হ্যাঁ, কি করবে, P1 কিছু রান করলো, তার মানে ধরো ওখানকার 3-4টা ইনস্ট্রাকশন হয়তো রান করলো, করার পরে সে P1 কে না করে এখন অন্য কোনো প্রসেস রান করাবে, হয়তো ধরো P4, P4 এ আবার কিছু ইনস্ট্রাকশন রান করলো, হয়তো সব ইনস্ট্রাকশন রান করলো না, হ্যাঁ, তাহলে P4 কিছুক্ষণ রান করে আবার বের করে দিল। এরপর ধরো হয়তো P2 রান করলো, হয়তো P2 এর কিছু ইনস্ট্রাকশন রান করলো, আবার হয়তো ধরো একটু পরে আবার কত P5, হ্যাঁ, আবার ধরো P3, হ্যাঁ, তারপর আবার ধরো P4 আবারও আসলো। এইভাবে করে কি শিফট করতে থাকে, হ্যাঁ, যে আমার যেহেতু কি আমার প্যারালাল প্রসেসিং আপাতত হচ্ছে না সেটা ধরে নিচ্ছি, কাজে একটা সিপিইউ, এবং তার মানে এই সিপিইউটাকে আমি কি করলাম, সিপিইউ এর টাইমটাকে শেয়ার করতেছি সবার মধ্যে, যতগুলা প্রোগ্রাম আছে, অথবা আরো ডিটেইল বললে যতগুলা প্রসেস আছে সবার মধ্যে আমি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, সবাইকে সুযোগ দিচ্ছি একটু পরপরই। একজনের জন্য ডেডিকেট করে রাখতেছ না, একজনের কাজ শেষ করবে এমন কোনো কথা না, সবাইকে আমি ইকুয়াল সুযোগ দিব, বা ডিমান্ড বেসিসে সুযোগ দিব। ইকুয়াল বলতে সবসময় ইকুয়াল হবে না, এটা অ্যালগরিদমের উপর ডিপেন্ড করবে, বাট ডিমান্ড বেসিসে, যার বেশি ডিমান্ড থাকে হয়তো একটু বেশি দিব, যার কম ডিমান্ড থাকে একটু কম দিব, এরকম ব্যাপার। কাজে আমরা প্রসেসগুলো নিয়ে, প্রসেসের মধ্যে ইনস্ট্রাকশনগুলো এখানে সিপিইউতে রান করাবো ওয়ান আফটার অ্যানাদার, বুঝছো? আর যদি মাল্টিপল হয়, আর যদি সিপিইউ যদি আমাদের মাল্টিপল হয়, দেখো সিপিইউ যদি মাল্টিপল হয়, তুমি একই কাজ করবা, বাট এবার তোমার হাতে আরেকটা এক্সিকিউশন ইউনিট আসছে, হ্যাঁ, তোমার একটু লাভ মানে সুবিধা হলো, তো তুমি এখানে P5 রান করাচ্ছ, এখানে তুমি তখন ধরো সে P2, হ্যাঁ, P2 তুমি দিয়ে দিলা, অসুবিধা কি দিলা, কিন্তু স্টিল তুমি শেয়ারিং কিন্তু করেই যাবা। কারণ কি, তুমি যত তোমার এরকম প্রসেস থাকবে কম্পিউটারে রানিং অবস্থায়, হ্যাঁ, অতগুলা সিপিইউ কখনোই আমরা ইউজ করতে পারি না, অত হার্ডওয়্যার আমরা দেই না। আমি পরে দেখাবো যে আমাদের তোমার কম্পিউটারে তোমার কয়টা প্রসেস এখন রান করতেছে, এই যে প্রসেসগুলা, হ্যাঁ, সেটা তুমি দেখতে পারবা। আমি পরে একটা সফটওয়্যার আছে সেটা দেখাবো আর কি, যখন 3 নাম্বার চ্যাপ্টার শুরু করবো ওই সময়, হ্যাঁ। কাজে তখন দেখবা যে অনেক প্রসেস দেখবা যে রান করে তোমার কম্পিউটারে, তুমি হয়তো বুঝবাও না যে এতগুলা কেন রান করে, যে আমি তো রান করতে হয়তো 1টা বা 2টা প্রোগ্রাম, কিন্তু দেখবো অনেকগুলা, হ্যাঁ, 20-30টা প্রসেস, 12 বেশি প্রসেস রান করে, হ্যাঁ। কাজেই এই যে এত প্রসেস যে রান করে, হ্যাঁ, তাহলে দেখে তুমি এতগুলো তো তুমি আসলে প্যারালাল এক্সিকিউশন ইউনিট কোড রাখতে পারবা না। কাজেই যতই আমরা কোড দিই না কেন, এটা আমাদের অফকোর্স এই যে 2টা দিলে তোমার একটু সুবিধা তো হইলো, তোমার মানে অ্যাটলিস্ট 2টা প্যারালাল রান করছে। আগে তো তোমার একটা থাকলে শুধু P5 রান করতা, এখন তো P2 এর সাথে রান করতে পারতেছো, হ্যাঁ। কিন্তু এইভাবে তো প্যারালাল রান হবেই, আবার সিঙ্গেল প্রত্যেকটার মধ্যে কিন্তু আমি শিফট করতে থাকবো। এই যে P5 রান করা শেষ করার আগে আমি আবার হয়তো ধরো সে P3 রান করাচ্ছি এখানে, হ্যাঁ, আবার ধরো P2 রান করা শেষ করার আগে আমি আবার P6 ও দিয়ে দিচ্ছি, আবার হয়তো আর ব্যাক করতেছি, মানে প্যারালাল হবে, আবার এখানেও টাইম শেয়ারিংটা হতেই থাকবে, এরকম একটা ব্যাপার। কাজেই আমাদের মেইনটা জি স্যার, মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে এই শিফটিং এর সিদ্ধান্তটা কিসের উপর ডিপেন্ড করে?
ও এটা হচ্ছে ওই অপারেটিং সিস্টেমের একটা মডিউল আছে, এটাকে আমরা বলি সিপিইউ শিডিউলার, হ্যাঁ, সিপিইউ শিডিউলার বা সিপিইউ স্কেজুলার, যেটাই বলো না কেন। ও করে যেটা, ওই মডিউলটা যেটা যে কাজটা করে সেটা হচ্ছে এই যে এই সিপিইউ গুলাতে কোনটার পর কোন প্রসেস অ্যাসাইন হবে, কাকে বের করে দিতে হবে, ওই মডিউলটা ডিসাইড করে। ধরো P3 কে আমি রান করাচ্ছি, কিছুক্ষণ রান করার পর বের করে দিব, হ্যাঁ, এখন ওই সিপিইউ শিডিউলার যে অ্যালগোরিদম ফলো করতেছে সেই অ্যালগোরিদমের উপর বেস করে। তার মানে কি অপারেটিং সিস্টেমের একটা কোর একটা মডিউল আছে যেটাকে বললাম সিপিইউ শিডিউলার, সে এই কাজটা করে। এটা কিন্তু একদম সিপিইউ শিডিউলার হচ্ছে কি বলে কোরের মধ্যে অলওয়েজ যেই অপারেটিং সিস্টেম তুমি বলো না কেন তার কার্নেলের মধ্যেই থাকে। ওই যে আমরা এর আগে যেমন একটু বলছিলাম যে কার্নেল, হ্যাঁ কার্নেল যখন করলাম এর আগে, হ্যাঁ কার্নেলের সময় বলেছিলাম যে মেইন কম্পোনেন্ট গুলা যেগুলা বেশি এসেনশিয়াল কম্পোনেন্ট সেগুলাকে আমরা কোর বা কার্নেল হিসেবে কনসিডার করি অপারেটিং সিস্টেম ডিজাইনের সময়। এখন অনেকে ধরো অনেক কোন মডিউল নিয়ে কারো বিভিন্ন মানে বিভিন্ন কোম্পানি দিয়ে থাকতে পারে যে ঠিক আছে আমরা এটাকে কোরের মধ্যে রাখবো বা কার্নেলের মধ্যে রাখবো এই মডিউল, আবার আরেকজন বলবে যে না এটাকে এই মডিউলটা দরকার নেই আমার কার্নেলের মধ্যে রাখার, হ্যাঁ এরকম ডিবেট থাকতেই পারে। বাট ওই যে বললাম সিপিইউ শিডিউলার, এটার ব্যাপারে কারো ডিবেট নাই, এটা অলওয়েজ কার্নেলের মধ্যেই থাকবে। কারণ কি এটা অলওয়েজ সিপিইউতে অ্যাসাইন করতেছে প্রসেস, এটা খুব ফ্রিকোয়েন্টলি রান করে, কাজে এটা সবসময় দরকার, এটাকে তোমার অলওয়েজ লোড করেই রাখতে হবে আসলে। কাজে এই সিপিইউ শিডিউলার হচ্ছে ওইটা যে এই কাজটা করে, হ্যাঁ কাকে বলো বলো। কোন অ্যাপ্লিকেশনকে যদি আমি প্রায়োরিটি দিতে চাই তাহলে সেটা কিভাবে দেব? প্রায়োরিটিকে তুমি সাধারণত নরমালি আর কি, হ্যাঁ ওইটা অ্যাপ্লিকেশন গুলা কি ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, হ্যাঁ সেটা তুমি করতে মানে তোমার অলরেডি প্রায়োরিটাইজ হয়। যেমন কি যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম গুলা ধরো মোর ইন্টারঅ্যাক্টিভ টাইপের মানে যেগুলাতে ইউজার ইনপুটটা ইম্পর্টেন্ট, হ্যাঁ সে যেমন ওই যে বললাম যে বাই ডিফল্ট যেমন গেমগুলা যেহেতু অলওয়েজ ইন্টারঅ্যাক্টিভ, মানে যে তুমি ইনপুট দিচ্ছ সেটার রেসপন্স পাইতে হবে, এগুলা কিন্তু যদিও গেমটা এমনিতে এন্টারটেনমেন্টের জন্য, হ্যাঁ এটা সিরিয়াস কাজ না, কিন্তু এটা কিন্তু একটা প্রায়োরিটি পায়, হ্যাঁ বাই ডিফল্ট কিছু প্রোগ্রাম প্রায়োরিটি পায়। এছাড়া যদি তুমি করো, অনেক সময় দেখবা যে অপশন থাকে বিভিন্ন সিস্টেম প্রোগ্রাম দিয়ে অপশন থাকে প্রায়োরিটি হাই করার, এটা হচ্ছে আমাদেরকে ইউজার লেভেলে দেওয়া হয়েছে যে হ্যাঁ তুমি প্রায়োরিটি হাই করতে চাইলে তুমি ওই যে ওখানে মানে দিতে পারবা, অপশনটা ইউজ করতে পারবা যে ইয়েতে এই উইন্ডোজও আছে মনে হয়। স্যার ইয়েতে আছে, টাস্ক ম্যানেজারে আছে এরকম একটা প্রায়োরিটি চেঞ্জ করার অপশন, রাইট হাই মিডিয়াম এরকম প্রায়োরিটি ব্যাপার আছে, হ্যাঁ এটা টাস্ক ম্যানেজার হচ্ছে এক ধরনের মানে উইন্ডোজের সিস্টেম প্রোগ্রাম একটা, বুঝছো ওইটা আমাদের দেওয়া হয়েছে, মানে ইউজারকে দেওয়া হয়েছে যে ওই যে কিছু মানে শুধু এটা না টাস্ক ম্যানেজার তুমি আরো অনেক কাজই করতে পারো, হ্যাঁ যে কিছু কাজ তুমি কিছু ইনপুট দিলা সিস্টেম সম্বন্ধে, তুমি যেভাবে তোমার সিস্টেমটাকে কাস্টমাইজ করতে যাচ্ছ, হ্যাঁ তুমি কোনো প্রসেস বা প্রোগ্রাম বন্ধ করতে চাইলে ওখান থেকে বন্ধ করতে পারো, হ্যাঁ আবার এই যে বললা যে এই ধরনের ইয়েগুলা আমরা যদিও খুব একটা হয়তো ইউজ করি না, যে হাই করা বা মডারেট করা যে বা লো করা প্রায়োরিটির ক্ষেত্রে পার্সোনালি হ্যাঁ করি না হয়তো, কিন্তু করা যায় এরকম অপশন আছে। বাট না করলে তোমার সমস্যা নাই, কারণ তোমার অপারেটিং সিস্টেম শুড বি ইন্টেলিজেন্ট এনাফ, এটা একটা ব্যাপার যে অপারেটিং সিস্টেম নিজেই যাতে, ওইটাই তো তোমার দায়িত্ব মানে অপারেটিং সিস্টেম ডিজাইন করাটা, হ্যাঁ সে যাতে প্রায়োরিটাইজ করতে পারে প্রসেসগুলোর মধ্যে। স্যার একটা প্রোগ্রাম কি দুইটা কোরের একসাথে রান করা পসিবল? রাইট পসিবল, পুরোপুরি পসিবল। কিভাবে দুজন শেয়ার করে স্ট্যাকটাকে? ধরো এই যে P3 এখানে রান করাচ্ছি, হ্যাঁ এখানে তুই P1 এই যে P1 P2 P3 আমি একটা আন্ডারে দেখাইছি প্রোগ্রাম 1 এর আন্ডারে, এখানে P3 রান করতে এখানে একই সাথে P1 ও রান করতে পারবে, বাট বলে রাখি খেয়াল করো রান করতে পারবে প্রোভাইডেড যে P1 আর P3 ইন্টারডিপেন্ডেন্ট না, তো একটার আউটকামের উপরে আরেকটা ডিপেন্ডেন্ট না। ভেরি গুড এটাই বলতে চাচ্ছি, হ্যাঁ যদি ডিপেন্ডেন্ট না হয় ওকে ফাইন রান করাতে পারে, কিন্তু যদি ডিপেন্ডেন্ট হয় দেন নো তুমি রান করবা না, রান করলে এরর হবে, হ্যাঁ কাজেই বুঝতেইছো দেখো এইটাই হলো মজার ব্যাপার যে এইগুলাই যে দেখো তোমাদের মাথায় আসতেছে যে এই ধরনের সিচুয়েশন অ্যারাইজ করতে পারে, কাজে এই জিনিসগুলাই তুমি যখন অপারেটিং সিস্টেম ডিজাইন করবা এইগুলা কনসিডার করতে হবে তোমাকে, এইগুলা কিভাবে তুমি সলভ করবা ওখানে, যে তাহলে একসাথে রান করবো না তার মানে ইন্টারডিপেন্ডেন্সি আছে কিনা সেটা চেক করার ব্যাপার আছে,
ইন্টারডিপেন্ডেন্সি থাকলে করা যাবে না, কোনটাকে আগে করবা সেটা দেখতে হবে। এই জন্যই বলা স্যার হ্যাঁ বলো বলো স্যার লিনাক্স রান করলে আমরা দেখি সোয়াপিং মেমোরি নামে একটাই থাকে, অপশন থাকে, বাট উইন্ডোজে সেটা দেখি না। স্যার সোয়াপিং মেমোরিটা কি স্যার র্যাম থেকে ইউজ হয়? মানে স্যার হ্যাঁ শপিং যেমন মেমোরিটা সাধারণত কি মানে শপিং মেমোরি বেসিক্যালি তোমার যে এটা শুধু র্যামে না, র্যাম থেকে না, আমরা সাধারণত শপিং যখন বলি তখন ইয়েতে বলি একটা শপিং যেটা জেনারেল শপিং বলি মেমোরি ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ভার্চুয়াল মেমোরি শপিংটা বলি, যে তোমার যখন তুমি ইয়ের থেকে নিয়ে আসবা, তোমার যখন সাফিসিয়েন্ট জায়গা থাকবে না র্যামে, তখন তুমি নিয়ে আসবে হচ্ছে ইয়ে থেকে, কি বলে তোমার ভার্চুয়াল মেমোরি থেকে। তার মানে তুমি সেকেন্ডারি মেমোরি বা হার্ড ডিস্কে যে একটা জায়গা রিজার্ভ করে রাখছো র্যামের জন্য, হ্যাঁ ওই জায়গাটা আসলে ইয়ে হিসাবে কনসিডার হয়, প্রাইমারি মেমোরি হিসেবে কনসিডার হয়। তো ওখান থেকে তুমি যখন আনবে তখন এখানকার মানে র্যামে যে কারেন্টলি যেই প্রসেসগুলো আছে বা যে প্রোগ্রামের পার্টগুলো আছে, হ্যাঁ তাকে কাউকে না কাউকে সোয়াপ করতে হবে, কাউকে তোমার সরাই দিতে হবে। সরাই কোথায় নিবা? ওই ভার্চুয়াল মেমোরিতে। তুমি মুছে বলবা না, মানে ভার্চুয়াল মেমোরিতে নিয়ে যাবা, নিয়ে গিয়ে তাহলে এইখানে শপিংটা এখান থেকে শপিং হয়ে চলে গেল ভার্চুয়াল মেমোরিতে, আবার হয়তো একটু পরে সে আবার আরেকটাকে সোয়াপ করে ইয়েতে র্যামে, ফিজিক্যাল র্যামে চলে আসবে। কাজে সবাই শপিং করে, হ্যাঁ এই লেভেলের সোয়াপিং যেটা আমরা ভার্চুয়াল মেমোরির সাথে করি, হ্যাঁ এটা সবাই করে, কারোটা দেখা যায় কারোটা হিডেন রাখে। ঠিক আছে। এগুলা কি সারা জীবন হইতেই থাকবে, বুঝছো? তুমি যদি বলো যে ঠিক আছে আমরা একদিন ইয়ে করবো, এত বড় র্যাম বানাবো, যে ধরো লাগবে না এইসব ঝামেলা করা, লাগবে না, র্যাম ছোট বলেই তো এইসব ঝামেলা, তাই না? কিন্তু সমস্যা হচ্ছে তুমি যতই তুমি হার্ডওয়্যার মোর ডেভেলপ করো না কেন, তোমার সফটওয়্যারও কিন্তু ডেভেলপ হতে থাকে তার সাথে সাথে বা তার আগে আগে। আসলে এই যে খেয়াল করো, এক সময় আমাদের তো হার্ড ডিস্ক ছোট ছিল, তাই না? ঠিকই কি বলে ওই আমাদের অপারেটিং সিস্টেম, জানোই তো অপারেটিং সিস্টেম একটা বড় জায়গা নেয় হার্ড ডিস্কের, হ্যাঁ মানে একটা মোটামুটি একটা কনসিডারেবল জায়গা নেয়। তো যদি এখন কি ধরো তখন ছোট হার্ড ডিস্ক ছিল, ওই সি পার্টিশন ছিল একটা, হয়তো তখন ছোট ছিল আমাদের ওই সি পার্টিশনটা, ওর মধ্যে আমরা অপারেটিং সিস্টেম ইয়ে করতাম, কি বলে ইনস্টল করতাম। তো এখন দেখো হার্ড ডিস্ক কত বড় হয়েছে, তোমার সি ড্রাইভই এখন কয়েকশো কি বলে গিগাবাইটের হইতে পারে। এখনো দেখো সি ড্রাইভের একটা বড় অংশ, প্রায় 80% মনে হয় জায়গা ওই অপারেটিং সিস্টেম নিয়ে নেয়। হ্যাঁ স্যার। তাহলে এটাই মজা, এটাই বলতেছি আমি, যে তোমার যতই আমি হার্ডওয়্যার মানে আরো বেটার করি না কেন, ওই সফটওয়্যার তার থেকে পাল্লা দিয়ে আগে থাকে সবসময়। হ্যাঁ কারণ কি তুমি এটা আসলে আমাদের দরকারও, মানে আমাদের ইউজারদের জন্যই। তোমার অলওয়েজ কিছু মানে ডিপ্রাইভড হবাই তুমি। কম্পিউটার এমন একটা জিনিস, এটা কম্পিউটার জিনিসটা কি দেখো, মজার ব্যাপার, ইন্টারেস্টিং ব্যাপার। কম্পিউটার সিম্পলি তুমি চিন্তা করো একটা জাস্ট সিম্পলি একটা ম্যাজিক সর্ট অফ। হ্যাঁ ম্যাজিক মানে কি, যেগুলো আমরা হাতে কলমে করাটা খুবই ডিফিকাল্ট, হ্যাঁ সেটা দেখো কম্পিউটারের মধ্যে করে ফেলতেছি। বিভিন্ন কাজ যেটাই বলো না কেন তোমার কত ইজিলি হচ্ছে। এখন তার মানে কি, এই যেটা আমার কাছে সম্ভব ছিল না সেই কাজগুলো আমি কম্পিউটার এই মেশিনটার মাধ্যমে করতেছি। এখন মানুষের কাছে কি সম্ভব না, মানে মানুষ যে চিন্তা করে মানে সম্ভব না যেটা, সেটাই আমরা কল্পনা করি, এটাকে আমরা বলি যে এটা আমাদের ইমাজিনেশন। এটা যদি হতো, হ্যাঁ তা ইমাজিনেশন তো মানুষের কোনোদিন শেষ নাই। এটা মানুষের আমাদের মানে ইয়েটা কি বলে এটাকে, ব্রেনটা এমনই যে আমাদের ইমাজিনেশন, আমাদের ইয়ের লিমিটেশন আছে, কাজের লিমিটেশন আছে, বাট ইমাজিনেশনের কোনো লিমিটেশন নাই। কাজে কম্পিউটার অ্যাজ ইফ আমাদের ইমাজিনেশনকে কিছুটা ইয়ে করে, কি বলবো, ম্যাটেরিয়ালাইজ করে। হ্যাঁ কাজেই যখনই তুমি একটু দেখবা যে সুযোগ আছে, তখন 10 গুণের মধ্যে তুমি মানে 10 গুণ কাজ ওটা দিয়ে করতে চাইবা, এরকম ব্যাপার। হ্যাঁ কাজে এটা চলতেই থাকবে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যেখানে ছিলাম আর কি দেখি আবার। স্যার এখনকার কম্পিউটার গুলোতে তো আমরা সবগুলো প্রসেসই একসাথে ইউজ করি, মাল্টি কোর, মাল্টি প্রসেসর, মাল্টি প্রোগ্রামিং, মাল্টিটাস্কিং সবগুলোই তো ব্যবহার হচ্ছে এখন। আমরা দাঁড়াও আমরা এখনকার যদি আমাদের আমার কম্পিউটার বা তোমার সামনে যদি কম্পিউটার থেকে সেটা, এগুলো যদি চিন্তা করি, মাল্টি প্রসেসর আমরা ইউজ করতেছি না, মাল্টি কোর ইউজ করতেছি। হ্যাঁ মাল্টি প্রসেসর বলতে বুঝাচ্ছি কি, মাল্টি প্রসেসর যখন বলি মাল্টিপল, মানে তোমার এই যে তোমার ইন্টেল প্রসেসর, ধরো আমার এই যে এখানে ইন্টেল প্রসেসর একটা আছে, হ্যাঁ এইটা একটাই প্রসেসর, একটাই কিন্তু তার মধ্যে কোর আছে 4টা আমার মধ্যে, হ্যাঁ কোয়াড কোর, তার মানে 4টা কোর ইউজ করতেছি, মাল্টিপল কোর ইউজ করতেছি। আরেকটা শব্দ যেটা মাল্টি প্রসেসিং, একটু আগে যেটা দেখালাম, হ্যাঁ মাল্টি প্রসেসিং, হ্যাঁ মাল্টি প্রসেসিং আমরা করছি। মাল্টি প্রসেসিং মানে হচ্ছে এই যে আমার 4টা কোর, তাহলে মাল্টিপল প্রসেসিং করা হচ্ছে, মানে প্যারালালি আমার 4টা প্রসেস অথবা
4টা ইনস্ট্রাকশন এট এ টাইম সাইমালটেনিয়াসলি রান করতে পারছে, তাহলে মাল্টি প্রসেসিং করতেছি। তারপরে আরেকটা বললাম টাইম শেয়ারিং, হ্যাঁ, বা মাল্টিটাস্কিং, যেটা এটাও করতেছি। এটা কোথায় করতেছি? প্রতিটা কোরে। কারণ ওই যে বললাম একটা কোর কিন্তু আমি একটা প্রসেস রান করা শেষ করার জন্য বসায় রাখবো না, আমি ওই একটা করে এই যে একটু আগে যে এখানে যেটা দেখেন এটাকে তুমি কোর হিসাবে চিন্তা করো, সিপিইউ বা কোর একই ব্যাপার। তো এই কোর হিসাবে চিন্তা করলে এই যে P3 রান করাচ্ছি, হ্যাঁ P3 রান করাচ্ছি, আমি কিন্তু একটু পরে P3 এর বদলে এরপরে P4 হয়তো রান করাবো, কিন্তু P3 এর কাজ শেষ হয়নি, আবার হয়তো একটু পরে P3 ব্যাক করাবো, বুঝছো? কাজে এই যে মাল্টিটাস্কিং, তার মানে এই CPU 1 যেটা ধরো এটা CPU 1 CPU 2, হ্যাঁ CPU 1 কে আমি কিন্তু মাল্টিটাস্কিং করে যাচ্ছি, হ্যাঁ বিভিন্ন প্রসেস ওয়ান আফটার অ্যানাদার রান করে যাচ্ছে, আবার ব্যাক করতেছে, শেষ হচ্ছে না। একজনের জন্য আমি বসে রাখি নাই যে P3 রান করা শেষ করবে দেন আমি P4 এ যাব, নো, নট লাইক দ্যাট। হ্যাঁ আমরা এটাও করবো, এবার এটাও করবো, আবার এটাকেও ব্যাক করবো, দরকার অসুবিধা নেই তাতে। আবার এই যে এখানে তাহলে মাল্টি প্রসেসিং, দুইটাতেই একসাথে প্রসেস হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম। তারপরে মাল্টিটাস্কিং, দুইটাতেই আলাদা আলাদা করে মাল্টিটাস্কিং হচ্ছে। এই তো আর কি। হ্যাঁ তবে আমার এখানে যদি প্রসেসর হয় তাহলে মাল্টি প্রসেসর, আর কোর হলে মাল্টি কোর, এরকম ব্যাপার আর কি। বুঝতে পারছো? দেখো তো। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো দেখি। আচ্ছা তারপরে আমাদের কি গেল, আচ্ছা আচ্ছা তাহলে দেখো ঠিক আছে, তাহলে এই কাজগুলো, তাহলে টাইম শেয়ারিং আর মাল্টি প্রোগ্রামিং এই কাজগুলো আমরা করি এখন, তাই না? আচ্ছা সোয়াপিং হতে যে এখানে আছে না, যে এই প্রসেসেস ডোন্ট ফিট ইন দ্য মেমোরি, সোয়াপিং মুভস দেম ইন এন্ড আউট টু রান। এই সোয়াপিং কিন্তু ওই আমার ভার্চুয়াল মেমোরির সাথেই বলতেছে আর কি, হ্যাঁ যে ভার্চুয়াল মেমোরি থেকে সোয়াপ ইন করা, আবার ওখানে আবার সোয়াপ আউট করে পাঠিয়ে দেওয়া, এটা ব্যাপার। আচ্ছা তাহলে মেমোরিতে এখানে যেটা বলতেছে, এই দেখো একটা মেমোরি, যদি এটা র্যাম, মেমোরি বলতে আবারও র্যামের কথাই বলতেছি। তাহলে এই র্যামে ধরো যখন যদি তুমি এখন র্যামের একটা ছবি দেখা যেত যে কোথায় কি আছে, র্যাম তো আসলে লোকেশন, মানে ফিজিক্যাল লোকেশন আসলে প্রোগ্রামের, ফিজিক্যালি প্রোগ্রাম ওখানে থাকে, হ্যাঁ রান করার সময়। তো তখন তুমি হয়তো দেখতা যে বিভিন্ন জায়গায় র্যামের বিভিন্ন সেক্টরে বিভিন্ন প্রোগ্রাম আছে, হ্যাঁ যেমন ধরো একটা জায়গায় তুমি অবশ্যই অলওয়েজ অপারেটিং সিস্টেম দেখবা, যে কারণ কি আমরা জানি যে কার্নেল অলওয়েজ র্যামে লোড হয়ে থাকে, কাজে কার্নেল তুমি পাবেই ইয়ের মধ্যে র্যামে। আর বাকিগুলো যে জব 1 জব 2 জব 3 জব 4 এগুলো আসলে বেসিক্যালি বিভিন্ন প্রসেসকে কোনো কোনো জায়গায় জব বলে, আর অনেক জায়গায় টাস্ক বলে, কোথাও কোথাও প্রসেস বলে। প্রসেসটাই বেশি ইউজ হয় শব্দটা, কিন্তু জবও বলে অনেক জায়গাতে। কাজেই এই জব 1 মানে বুঝতে পারবো যে প্রসেস 1, জব 2 প্রসেস 2, প্রসেস 3 প্রসেস 4, এরকম ব্যাপার। কাজেই এই প্রত্যেকটা এক একটা প্রোগ্রাম থেকে যে এই প্রসেসগুলো ক্রিয়েট হয়েছে সেগুলা মেমোরিতে আছে, র্যামে আছে, তারা কিন্তু র্যামে ফিজিক্যালি কিছু জায়গা অ্যালোকেশন নিয়ে থাকবে। এটাই ধরো একটা মানে এই যে মেমোরি লেআউট বলছে, তার মানে মেমোরির মধ্যে এভাবে বিভিন্নভাবে যতগুলো রানিং প্রোগ্রাম আছে ইনক্লুডিং দ্য অপারেটিং সিস্টেম সবই রিসাইট করে। আচ্ছা এখন দেখো, এই যে এইটা একটু এই স্লাইডটা একটু ভালো করে খেয়াল করো। এই যে দুইটা ব্যাপার বলবো এখানে আমরা, ইন্টারাপ্ট ড্রাইভেন আর এটা হচ্ছে ডুয়েল মোড, দুইটা জিনিস আছে। আচ্ছা এখন আমি আসি প্রথমে উপরটায় আসি, হ্যাঁ ইন্টারাপ্ট ড্রাইভেন। দেখো মডার্ন অপারেটিং সিস্টেম আর ইন্টারাপ্ট ড্রাইভেন বলে। দেখো জিনিসটা কি ইন্টারাপ্ট ড্রাইভেন মানে, ইন্টারাপ্ট ড্রিভেন মানে কি, যেভাবে তুমি চালাচ্ছ জিনিসটাকে, যেভাবে রান করাচ্ছ, হ্যাঁ। এখন ইন্টারাপ্ট ড্রিভেন মানে ইন্টারাপ্টের মাধ্যমে আমি জিনিসটাকে ড্রাইভ করতেছি, রান করতেছি। এখন ইন্টারাপ্ট শব্দটা যদি একটু অনেক সময় নেগেটিভ শব্দ, যে ইন্টারাপ্ট করা হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে, হ্যাঁ, কিন্তু এটাই আমাদের এখনকার অপারেটিং সিস্টেমের কি বলবো প্রিন্সিপাল, রান করার প্রিন্সিপাল। মানে এটা কি, এটা বুঝাই বলি আমরা। দেখো যে যেমন সিম্পলি দেখো, এই যে আমি ক্লাস নিচ্ছি, হ্যাঁ, আমি ক্লাস নেওয়ার সময় এই যে দেখো তোমরা মাঝে মাঝে কোশ্চেন করো, তাই না? তা কোশ্চেন করতেছো কি, যখন তোমরা বুঝতেছো না, তোমরা বুঝতে চাচ্ছ, তাহলে এই যে আমি কিন্তু
বারবার তোমাদেরকে জিজ্ঞেস করতেছি না যে তোমরা বুঝছো কিনা। সাধারণত আমি প্রথম ক্লাসে তোমাদের বলে দিছি তোমরা না বুঝলে আমাকে জিজ্ঞেস করবা। আমি কিন্তু এভাবে বলতে পারতাম যে এই আমার লেকচারের সময় কেউ কথা বলবা না, আমি কি করব তোমাদেরকে একটা টপিক বোঝানো হয়ে গেলে তখন তোমাদেরকে জিজ্ঞেস করব যে বুঝছো কিনা। দরকার হলে ধরো আমি যদি খুব কেয়ারিং হই, দরকার হলে আমি এখন আমার 40 জন স্টুডেন্ট আছে, 40 জনকে নাম ধরে ধরে জিজ্ঞেস করতে পারি অমুক তুমি বুঝছো কিনা, তুমি বুঝছো কিনা, তুমি বুঝছো কিনা। এটা আমি ইচ্ছা করলে করতে পারি, এটা কিন্তু একটা অ্যাপ্রোচ অফকোর্স। হ্যাঁ, তাহলে কি হবে জিনিসটা কি, আমার তাহলে কিছুক্ষণ পর পর এটা সর্ট অফ কি এক ধরনের মনিটরিং এর মতো ব্যাপার, তাই না? যে আমি আমার কাজটা করলাম, করে আমি আবার কারোর কোনো সার্ভিস দরকার হচ্ছে কিনা, মানে কারোর কোনো কোশ্চেন আছে কিনা সেটা জানতে চাইলাম, সেটাও হতে পারে। ওকে ফাইন, এটা একটা অ্যাপ্রোচ। কিন্তু আমি কি বলেছি, আমার অ্যাপ্রোচ কি, আমি একটু পর পর জিজ্ঞেস করতে পারবো না। হ্যাঁ, ক্লাসের মধ্যে একটু পর পর পড়া থামায় জিজ্ঞেস করবো, আমি সেটা করবো না। আমার অ্যাপ্রোচটা কি, ওকে তোমরা আমাকে জিজ্ঞেস করবা, তুমি বুঝো নাই কাজে তুমি আমাকে কোশ্চেন করো, তুমি আমাকে ইন্টারাপ্ট করো, ইট ইজ অ্যালাউড। তাহলে এই যে দেখো, তাহলে এটা এভাবে কি হচ্ছে দেখো, তোমার যখন সার্ভিস দরকার হচ্ছে, মানে তুমি একটা জিনিস বুঝলা না, তুমি কি করলো, আমাকে চটকে থামাই দিলা, থামাই দিয়ে স্যার এটা আমি বুঝতে পারিনি, তখন কি করলাম, আমি তোমার ওই সার্ভিসটা দিলাম। হয়তো এমনও হতে পারে ও আমি বলবো যে না ঠিক আছে এখন একটু ওয়েট করো, আমি একটু পরে বলতেছি, সেটাও হতে পারে। সাথে সাথে সার্ভিস দিব সেটা বলি নাই, বাট আমি অ্যাকনোলেজ হলাম যে হ্যাঁ তোমার প্রবলেম আছে, তুমি একটা কিছু বুঝতে চাচ্ছ, তাহলে হয়তো তখনই অথবা তার একটু পরে আমি তোমাকে ওই সার্ভিসটা প্রোভাইড করবো, তোমাকে বুঝাই দিব। এই যে দেখো, তাহলে আমাদের লেকচারটা কি এক ধরনের ইন্টারাপ্ট ড্রাইভেন। আমি লেকচার দিয়ে যাব, আমার যে কাজ সেটা করে যাব, তোমরা প্রবলেম হলে বা দরকার হলে আমাকে ইন্টারাপ্ট করবা এবং তখন আমি তোমাদের সার্ভিস দিব। জিনিসটা দেখো, সেকেন্ড লাইনটা খেয়াল করো, ইফ there is no process to execute, no IO devices to service, no users to respond, OS will sit quietly, OS চুপচাপ বসে থাকবে। কারো কিছু দরকার হলে তখন OS কাজ করবে, ওইরকম ব্যাপার। হ্যাঁ, যে আমি চুপচাপ বসে থাকবো না, আমি ইয়ে করে যাব, যে কি বলে কথা লেকচার দিয়ে যাব, বাট তোমাদের কিছু দরকার হলে তখন আমাকে জিজ্ঞেস করো, আমি তখন রেসপন্ড করবো, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, কাজে আমাদের অপারেটিং সিস্টেম ঠিক তাই, অপারেটিং সিস্টেম তার যে কাজগুলো আছে সেগুলো করে যাবে যখন কোনো, আর বিশেষ করে আইও ডিভাইসের, হ্যাঁ যখন কোনো এই যে আমরা ওই যে এখানে মনে আছে এই যে টাইম লাইনটা দেখাই, এই যে এই সাইকেলটা যে আসলো, আমরা এটাকে কিন্তু বলছি কি দেখো, আইও ইন্টারাপ্ট প্রসেসিং। এই যে আইও ইন্টারাপ্ট, তার মানে আইও ডিভাইস ওএস কে ইন্টারাপ্ট করেছে। কেন করেছিল, ওই যে খুবই ভ্যালিড রিজন। কি রিজন, এই যে কন্ট্রোলারে, এই কন্ট্রোলারগুলোতে ডাটা এসে বসে আছে, এগুলাকে তো ট্রান্সফার করতে হবে, এই কাজ তো ওএস ছাড়া পারবে না। হ্যাঁ, তো তখন কি, তাহলে তোমাকে ওএস কে ইন্টারাপ্ট করতে হবে, ডিভাইস ড্রাইভার ইন্টারাপ্ট করাবে ওএস কে। তাহলে ইন্টারাপ্টেড হলেই ওএস তখন কি বুঝবে যে হ্যাঁ অমুক ডিভাইসটার বা অমুক কন্ট্রোলারের ডাটা ট্রান্সফার করতে হবে, তখন সে তার কাজ রেখে দিয়ে নর্মাল যে কাজ করতেছে সেটা রেখে সে ডাটা ট্রান্সফারের কাজটা করে দিবে। তাহলে দেখো, এটা কিন্তু ওএস একটু পরপর সবার খবর নিচ্ছে না, বরঞ্চ যার দরকার সে ওএস কে ইন্টারাপ্ট করতেছে। আমাদের এখানে, আমাদের এখনকার দিনে মানে যত অপারেটিং সিস্টেম আছে অলমোস্ট সবই, হ্যাঁ সবই যে কাজটা করে সেটা হচ্ছে এই ইন্টারাপ্টের মাধ্যমে সার্ভিস গুলা দেয়, ইন্টারাপ্টের মাধ্যমে। হ্যাঁ, হয়ে গেল, এই তো ইন্টারাপ্টের মাধ্যমে যার যখন সার্ভিস দরকার তাকে সার্ভিসটা দিচ্ছে। এই জন্য আমরা বলি যে ইন্টারাপ্ট ড্রাইভেন, ইন্টারাপ্ট হলেই তখন কাজটা করে দিবে। এটা ওভারঅল মনিটরিং সবসময় করতে থাকবে না, এরকম ব্যাপার। এই জন্য এটা খেয়াল রাখো। তাহলে ইন্টারাপ্ট ড্রাইভেন বলতে আমরা কি বুঝাচ্ছি, সবই ইন্টারাপ্ট ড্রাইভেন। আচ্ছা, তাহলে নেক্সট দেখো, নেক্সট আরেকটা যে পয়েন্ট আছে সেটা হচ্ছে ডুয়েল মোড। ডুয়েল মোডটা কি জিনিস? ডুয়েল মোড মানে বুঝতে পারছো, নামেই শোনা বোঝা যায় দুইটা মোড। তো দুইটা মোড, তাহলে মোড মানে মোড অফ অপারেশন বা যেটাই বলো না কেন, হ্যাঁ মোড আর কি দুই ধরনের দিয়ে। তো ডুয়েল মোডের মধ্যে কি কি মোড আছে খেয়াল করো, ইউজার মোড এন্ড কার্নেল মোড। ইউজার কার্নেল, এই দুইটা মোড। আচ্ছা, তাহলে এখন ইউজার মোড কি, কার্নেল মোড কি? ইউজার মোড হচ্ছে যখন আমরা সিপিইউতে বা প্রসেসরে ইউজার প্রোগ্রামের কোনো ইনস্ট্রাকশন রান করি, তখন আমরা বলি হচ্ছে ইউজার মোড। ইউজার মোড। আর যখন আমরা অপারেটিং সিস্টেম বা কার্নেলের
কোনো ইনস্ট্রাকশন রান করি তখন সেটাকে আমরা বলি কার্নেল মোড। তখন বলি যে প্রসেসর কার্নেল মোডে আছে। হ্যাঁ, মানে প্রসেসর তার মানে ওই সময় অপারেটিং সিস্টেমে কোনো ইনস্ট্রাকশন রান করতেছে, সেই জন্যই সে কার্নেল মোডে আছে। আর যখন প্রসেসর ইউজার প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামে কোনো ইনস্ট্রাকশন রান করছে তখন আমরা বলি সে ইউজার মোডে আছে। এখন খেয়াল করো, এখন এখানে কথা বলা একটু বলা ভালো। এখন আমরা যেমন ধরো, তাহলে তুমি কি বলবা কিনা যে ধরো তুমি একটা সিতে প্রোগ্রাম লিখেছো, হ্যাঁ, তো প্রোগ্রাম তো তুমি লিখেছো, তাহলে এটা একটা ইউজার প্রোগ্রাম অফকোর্স। তো এখন ওই ইউজার প্রোগ্রামে ধরো 100টা লাইন আছে বললাম, তো ওই 100টা যে ইনস্ট্রাকশন, হ্যাঁ, এগুলা সেই সব 100টাই, এই পুরো 100টাই ইউজার মোডের আন্ডার পড়ে কিনা। দেখো এটা হলো ব্যাপার, যে তখন আমার প্রোগ্রাম তো আমারই, হ্যাঁ, তাহলে আমি ইউজার, আমার প্রোগ্রাম লিখছি, আমি রান করাচ্ছি, তাহলে আমার যত কোড আছে ওর মধ্যে সবই ইউজার মোডের কিনা। এখানে একটা দেখো, তাহলে খেয়াল করো, যেমন সিতে আমরা যখন করি, যেমন দেখো যখনই ওই যে বিভিন্ন আই অপারেশন আসে, হ্যাঁ, যেমন ধরো ওই যে স্ক্যানে, প্রিন্টএফ আমরা ইউজ করি, ফাইল ইউজ করি, এফ ওপেন, এগুলো ইউজ করি, হ্যাঁ, তাহলে এই যেগুলো যখন দেখবা যেগুলা সাধারণত রিসোর্স রিলেটেড অপারেশন, তখন আমরা কিছু বিল্ট ইন ফাংশন ইউজ করি, লাইব্রেরি ফাংশন যেটাকে বলি আমরা, হ্যাঁ, লাইব্রেরি ফাংশন ইউজ করি। এই ফাংশনগুলা যদিও আমার প্রোগ্রামে আমি ইউজ করেছি, এই ফাংশনের এই ফাংশনের ডেফিনেশন কিন্তু আমি লিখে দেইনি, এই ডেফিনেশনটা লাইব্রেরি থেকে আসছে, মানে লেখা আছে অলরেডি। তাহলে ডেফিনেশন যদি আমি না লিখি, দ্যাট ইজ নট মাই ইনস্ট্রাকশন। এই ডেফিনেশন লেখা আছে, এবং এই অ্যাকচুয়ালি যে এই যে ইয়েগুলা, এই ফাংশনগুলা, বিল্ট ইন ফাংশনগুলা যেই কাজটা করে, হ্যাঁ, বিশেষ করে যেগুলো যে বললাম যে আইও রিলেটেড, মানে বিভিন্ন রিসোর্স রিলেটেড, হ্যাঁ, এরা অ্যাকচুয়ালি কল করে আসলে আরেকটা ফাংশনকে, আরেকটা ফাংশন মানে অপারেটিং সিস্টেমের একটা ফাংশন। মানে আমি এই যে প্রিন্টএফ যে ইউজ করলাম, হ্যাঁ, প্রিন্টএফ ধরো লিখলাম, প্রিন্টএফ মানে কি, আমার ইয়েতে কি বলে, ডিসপ্লেতে অ্যাক্সেস করবে, ডিসপ্লেতে ডাটা পাঠাবে, হ্যাঁ, কোনো ধরনের ডাটা পাঠাবে। তাই এই যে তাহলে ডিসপ্লেতে, মানে ডিসপ্লে হচ্ছে আমার একটা রিসোর্স ডিভাইস, তো রিসোর্সে অ্যাক্সেস করবে, এই রিসোর্সে অ্যাক্সেসটা আমরা নিজে করি না, আমার কোড দিয়ে করা যাবে না, করতে হবে কি, কোনো একটা লাইব্রেরি ফাংশন অথবা এপিআই ফাংশন দিয়ে, মানে যে ফাংশন আমাদেরকে প্রোভাইড করে দেয়। তো সেই ফাংশন যখন আমি ইউজ করব, অ্যাকচুয়ালি ওই ফাংশন আরেকটা ফাংশনকে কল করে অলওয়েজ, এবং যেই ফাংশনকে কল করে সে হচ্ছে অপারেটিং সিস্টেমের ফাংশন। আমরা খেয়াল করো, প্রথম দিনই বলেছিলাম যে আমরা হার্ডওয়্যারকে বা রিসোর্সকে আমরা অ্যাক্সেস করতে পারি না, ওএস অ্যাক্সেস করতে পারে শুধু। তার মানে ওএস এর কোনো ফাংশন অ্যাক্সেস করতে পারে, নট ইউজার ডিফাইন্ড ফাংশন। তাহলে ওএস এর ফাংশন যখন ইউজ করতে পারে, তার মানে এই যে আমার প্রোগ্রামে যে ফাংশন লিখবো সেটা ওএস এর কোনো ফাংশনকে কল করবে, সেই ওএস এর ফাংশন কল করলে সেই ওএস এর ফাংশন অ্যাকচুয়ালি রান করবে, আমার ফাংশন রান করবে না, তখন ওএস এর ফাংশনটা আসলে রান করবে। তার মানে ওএস এর ফাংশনের মধ্যে যে ডেফিনেশন দেওয়া আছে সেই ইনস্ট্রাকশনগুলো রান করবে। এবং এই যে ওএস এর যে এরকম ফাংশনগুলো আছে যারা এই জন্য রেডি আছে বিভিন্ন সার্ভিস দেওয়ার জন্য, যে ইউজার প্রোগ্রাম রান করতেছে, কোন একটা করেসপন্ডিং কি বলে এপিআই এর ফাংশন অথবা লাইব্রেরি ফাংশন রান করবে, এখন ওইটা রান করার সময় ওইটা রান করে কি করবে, অ্যাকচুয়ালি আসলে সিস্টেম, মানে ওই একটা ফাংশনকে, অপারেটিং সিস্টেম একটা ফাংশনকে কল করবে। এই যে এরকম অনেক ফাংশন এরকম তৈরি করা আছে প্রত্যেক অপারেটিং সিস্টেমে, এই ফাংশনগুলোকে আমরা বলি হচ্ছে সিস্টেম কল। হ্যাঁ, সিস্টেম কল, তার মানে সিস্টেম কল হিসেবে অনেক ফাংশন তৈরি করা আছে, এটা ওএস এর পার্ট পুরোপুরি। এটা কিন্তু আমি কথা বলতেছি না, লাইব্রেরি ফাংশন না, এটা পুরোপুরি ওএস এর। ওই লাইব্রেরি ফাংশনের সাথে লিঙ্ক করানো থাকে, যে অমুক লাইব্রেরি ফাংশনটা ধরো F1 রান করলে সে হয়তো যে এখানকার 10 নম্বর সিস্টেম কলের ফাংশনটাকে কল করে। আবার এপিআই ফাংশনগুলো আছে, এপিআই ফাংশন কোন একটাকে কল করলে, ইউজ করলে, রান করলে সে হয়তো ধরো 50 নাম্বার সিস্টেম কলের ফাংশনকে কল করতেছে, এরকম করে লিঙ্ক করানো আছে। হ্যাঁ, কাজেই এই লিঙ্কিং এর মাধ্যমে হয় কি, যখনই আমার কোনো রিসোর্স রিলেটেড, আমার মানে প্রোগ্রামের মধ্যে রিসোর্স রিলেটেড কোনো ফাংশন থাকে, সেটা সিস্টেম কলের ফাংশনকে কল করে। এই জন্যে তাহলে দেখো, যখন সিস্টেম কলের ফাংশনকে কল করবে এবং সেটা রান করবে, সেটা কিন্তু মনে রাখবা অপারেটিং সিস্টেমের পার্ট। কাজেই ওই সিস্টেম কলের ফাংশন রান করা মানে হচ্ছে তখন কার্নেল মোডে আছি আমরা।
যদিও ওইটাকে কল করা হয়েছে আমার ফাংশনের মাধ্যমে, হ্যাঁ আমার প্রোগ্রামের মধ্যে যে আমি লাইব্রেরি ফাংশন বা এপিআই ফাংশন ইউজ করছি সেটাকে দিয়ে কল করা হয়েছে, বাট যখন এটা কল করে ফেললা সিস্টেম কলের ফাংশনটাকে, তখন রান করবে সিস্টেম কলের ফাংশনের ইনস্ট্রাকশনস এবং দে আর পার্ট অফ দ্য অপারেটিং সিস্টেম, তার মানে তখন থাকবে কার্নেল মোডে। আর অন্য যেগুলো আছে সেগুলো আমার, তাই না? যেমন তুমি কিছু যোগ বিয়োগ করতেছো, ক্যালকুলেশন করতেছো, কোনো লজিক্যাল অপারেশন করতেছো, অফকোর্স সেগুলো তোমার, হ্যাঁ সেগুলো ইউজার মোডে রান করবে পিওরলি। তুমি এই কোডগুলো লিখছো সোজা কথা, তখন এগুলা তোমার আন্ডারে রান করবে, মানে ইউজার মোডে রান করবে। কাজে এই দুইটা মোড মিলায় যে আমরা রান করাই, এই দুইটা মোডের কম্বিনেশনে রান করাই, এইটাকে আমরা বলি ডুয়েল মোড অপারেশন। হ্যাঁ, ইউজার মোডেও রান করবো, কার্নেল মোডেও রান করবো। যেমন দেখো নিচের একটু এক্সাম্পলটা আমরা দেখি, তাহলে দেখো একটু ইয়ে হবে, কিছুটা ক্লিয়ার হবে। এই দেখো আমরা নর্মালি ধরো একটা প্রোগ্রাম রান করাচ্ছি, হ্যাঁ ইউজার প্রসেস মানে ধরো একটা ইউজার প্রোগ্রামের প্রসেস রান করাচ্ছি, হ্যাঁ। তো যেহেতু এই যে ইউজার প্রসেস এক্সিকিউটিং, হ্যাঁ আমি ধরে নিলাম যে আমি যেই কোডগুলো লিখেছি, যে ইনস্ট্রাকশনগুলো লিখেছি সেগুলো রান করতেছে। তো যেহেতু আমার কোড রান করতেছে, কাজেই দেখো ইউজার মোডে আছি। এটা এই উপরের পার্টটাকে আমরা বলতেছি ইউজার মোড। এখন ধরো আমি ওই সি প্রোগ্রাম চালাচ্ছিলাম, সেখান থেকে হয়তো একটা স্ক্যানএফ চলে আসছে, নেক্সট ইনস্ট্রাকশন হলো স্ক্যানএফ দিয়ে। তো স্ক্যানএফ যখন আসলো, স্ক্যানএফ কি করবে, আমার কিবোর্ড অ্যাক্সেস করবে, কাজেই এটা একটা রিসোর্স অ্যাক্সেস করা। তখন কি করবে স্ক্যানএফ করেসপন্ডিং সিস্টেম কল, আমি যে ধরো উইন্ডোজ চালাচ্ছি, তাহলে উইন্ডোজের ওই কিবোর্ডকে অ্যাক্সেস করার জন্য যে ফাংশন লেখা আছে সিস্টেম কলে, উইন্ডোজের সিস্টেম কলে, সেই ফাংশনটাকে কল করবে স্ক্যানএফ। তাহলে কল করলে কি করলো দেখো, এই যে কল সিস্টেম কল, এবং যখন সিস্টেম কল ফাংশনকে কল করলো, তখন সিস্টেম কলের ফাংশনের ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে। দ্যাট মিনস অপারেটিং সিস্টেমের ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে। দেখো এটাকে আমরা বলি ট্র্যাপ। এই যে সিস্টেম কলকে কল করা মানে হচ্ছে এখন তুমি ট্র্যাপ মানে কি, এখন অপারেটিং সিস্টেমের মধ্যে আন্ডারে চলে গেছে, অপারেটিং সিস্টেম ইনস্ট্রাকশন রান করবে। এই যে দেখো এক্সিকিউটিং সিস্টেম কল, হ্যাঁ যখন এটা করতেছো তখন তুমি কোথায় আসো, এই যে দেখো কার্নেল মোডে আসো, কার্নেল মোডে ট্র্যাপ হয়ে গেল। এই যে কার্নেল মোডে আসো, যতক্ষণ পর্যন্ত ওই সিস্টেম কলে ফাংশনটা রান করবে ততক্ষণ পর্যন্ত তুমি কার্নেল মোডে থাকবে, এবং যখন রান করা শেষ করবে সে কিছু প্রডিউস করবে, তাই না, সে কিছু একটা দিল, সেটা আবার তখন কি করবে, তখন আবার তোমার কাজ শেষ ওই ফাংশনটা আবার তোমার নেক্সট আবার ইউজার মোডে চলে যাবে। দেখো ইউজার আবার রিটার্ন ফ্রম সিস্টেম কল, তার মানে এরপরে হয়তো স্ক্যানএফ এর পরে যে আরেকটা লাইন আছে, এটা ধরো আমার ইউজার লাইন, হ্যাঁ ইউজার আমি লিখেছি, কাজে তখন ওই লাইনে যখন চলে গেল, ওই ইনস্ট্রাকশনে চলে গেল, তখন আবার ইউজার প্রসেস হিসাবে রান করতেছে, বা ইউজার মোডে রান করছে, সোজা কথা ইউজার মোডে রান করছে। তাহলে দেখো আমরা ইউজার মোড, আবার কখনো কার্নেল মোড, আবার ইউজার মোড, আবার একটু পরে হয়তো কার্নেল মোড, এভাবে করে করে কিন্তু মোড চেঞ্জ করে করে রান করাবো। তার মানে আমরা একটা সিঙ্গেল মোডে রান করাচ্ছি না, আমরা অ্যাকচুয়ালি ডুয়েল মোডে রান করাচ্ছি, কখনো ইউজার মোডে, কখনো কার্নেল মোডে। এবং এইটা তুমি কিন্তু বলতে পারবা না যে এটা আমরা কেন আমি করাবো না, আমি ইউজার মোডে রান করাবো। হ্যাঁ, ঘটনা হচ্ছে তুমি ইউজার মোডে আসলে রান করার প্রোগ্রাম শেষ করতে পারবো না। মানে তোমার সাধারণত আমাদের জেনারেল যে প্রোগ্রামিং এর টেন্ডেন্সি, হ্যাঁ তাতে দেখা যায় যে তোমাকে কখনো কখনো ইউজ করতেই হয়, কি বলে মানে রিসোর্স ইউজ করতেই হয়, সেটা হার্ডওয়্যার রিসোর্সই হোক অথবা ফাইল সিস্টেমই হোক না কেন, তোমাকে এগুলা ইউজ করতে হয়। এগুলো ছাড়া দেখবে তোমার আসলে খুব একটা মানে মোটামুটি যেটা আমাদের একটা প্রোগ্রাম, হ্যাঁ যেটা কাজে লাগবে, এই ধরনের প্রোগ্রাম সাধারণত এটা লাগবেই অলওয়েজ। যেমন তুমি কিছু মনিটরে কিছু ইনপুট নিবা, হ্যাঁ সেই ইনপুটটা দিবা কোত্থেকে, ইনপুট দেওয়ার দুইটাই অপশন আছে, একটা হচ্ছে আইদার তুমি ম্যানুয়ালি এখান থেকে দাও কিবোর্ড বা মাউসের মাধ্যমে, হ্যাঁ অথবা তুমি ইয়ের থেকে দাও, ফাইল থেকে দাও, তো এগুলো সবই তো রিসোর্স। বা এই যে ক্যামেরা থেকে নিচ্ছি, ধরো যে আমাদের ভিডিওগুলা প্রসেস হচ্ছে, ভিডিও প্রসেস করার জন্য তো তোমার কোনো প্রোগ্রাম রান করতেছে, তাহলে ডাটা কোত্থেকে পাচ্ছে, ডাটা পাচ্ছে এই যে আমার ক্যামেরা থেকে, ওয়েবক্যাম থেকে। তো ওয়েবক্যামের ডাটা যে যাচ্ছে, এটাও তো একটা, ওয়েবক্যামটা কি একটা আইও ডিভাইস, তাহলে তো আইও ডিভাইসকে অ্যাক্সেস করতেছে, তাই না, আমার ভিডিওটাকে প্রসেস করার জন্য। তাহলে কি এটাও তো, তার মানে কি এই যখন এই কি বলে ভিডিও ডাটা নিয়ে ওই প্রোগ্রামটা রান করতেছে, তখন বারবার কিন্তু কার্নেল মোডে যাবে, যখনই ভিডিও থেকে ডাটা নিচ্ছে তখনই কার্নেল মোডে চলে যাচ্ছে। তাহলে দেখো খুব ফাস্ট এই ইউজার মোড, কার্নেল মোড এই দুটাতে চলতে থাকবে। কারণ কি ওই ওয়েবক্যামকে অ্যাক্সেস করতে পারবে সিস্টেম কলের ফাংশন, আমার লেখা, আমার নিজের লেখা ফাংশন দিয়ে ইউজ করতে পারবো না, মানে ইউজার ডিফাইন ফাংশন দিয়ে করতে পারবো না, এটা আমাকে সিস্টেম কলের ফাংশনকে কল করতে হবে। এই জন্য স্যার বলো, এটা যদি আমার যদি মাল্টিপল প্রোগ্রাম থাকে, যেটা থাকবে যেটা হচ্ছে সিস্টেম কল
এক্সিকিউট করা লাগবে, হ্যাঁ হ্যাঁ তখন কি আমি কি ওই সেম মেথড ফলো করবো যে একটার পর একটা চেঞ্জ করতে থাকবো প্রসেসরে? প্রসেসরে চেঞ্জ হতে থাকবে, রাইট। প্রসেসরে তোমার তো এমনিতে যখন তুমি মাল্টিপল প্রোগ্রাম রান করতেছো, আমরা যেমন ওই যে বললাম মাল্টিপল প্রসেস, একটা প্রসেস রান P1 রান করলো, আবার একটু পরে P2 রান করলো, আবার একটু পরে P3, আবার একটু পরে P1, এইটা হতেই থাকবে। এখন একটা প্রসেসের মধ্যেই কিন্তু তোমার নিজে, ওখানে তো বললাম একটা প্রসেসের মধ্যে ধরো কয়েকটা ইনস্ট্রাকশন আছে, হ্যাঁ 10, 12টা, 20টা হইতে পারে, এটা কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, হতে পারে। হ্যাঁ, এখন 20টা যদি তোমার ইনস্ট্রাকশন থাকে, হয়তো দেখবা তার মধ্যে 5টাই হচ্ছে সিস্টেম কল রিলেটেড, মানে হচ্ছে তোমার আইও অপারেশন অথবা ফাইল অপারেশন। হ্যাঁ, তখনই কিন্তু যখনই তুমি ওই ধরনের রিসোর্স রিলেটেড কোনো ইনস্ট্রাকশন লিখবা, তখনই কিন্তু দেখবা যে তোমার এই কার্নেল মোডে চলে যাবে। তার মানে এই প্রসেসের মধ্যেই তোমার কখনো কখনো ওই প্রসেসটা রান করছ, কখনো কখনো তুমি ইউজার মোডে থাকবে, আবার কখনো কার্নেল মোডে চলে যাবে। এটা প্রত্যেক কোরেই হতে থাকবে, প্রত্যেক প্রসেসরে বা প্রত্যেক কোরেই হতে থাকবে। স্যার চেঞ্জটা তো হবে ইনস্ট্রাকশনটা শেষ হইলে, রাইট? নাকি ইনস্ট্রাকশনের মাঝেই চলে যাবে? কোনটা মোড চেঞ্জ করা? সিস্টেম হ্যাঁ 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 স্যার, কার্নেল মোডে গেল একটা প্রসেসের জন্য, এন্ড দেন আবার আরেকটা প্রোগ্রামে চলে যাবে। ও আচ্ছা, এটা জিনিসটা, আচ্ছা আচ্ছা বুঝছি। এই দেখো এটা ব্যাপারটা যেটা তোমার ওই যে তুমি ধরো ওই যে আমরা প্রিন্টএফ বলি, হ্যাঁ, যে ধরো এখানে এই P1 রান করাচ্ছিলাম আমি, এর মধ্যে তুমি প্রিন্টএফ লিখেছো, প্রিন্টএফ, হ্যাঁ প্রিন্টএফ লিখেছো। তা প্রিন্টএফ তোমার প্রিন্টএফ দিয়ে ভিতরে কিছু দিয়ে ধরো x, আমি x এর ভ্যালু করব, প্রিন্ট করব, এটা লিখলাম। এখন তোমার তার আগে একটা প্রোগ্রাম ছিল, হ্যাঁ মানে সরি কোড ছিল, যেগুলো তোমার ইউজার কোড ধরলাম, হ্যাঁ এগুলো করে ধরে যখন তুমি এই ধরো এখানে আমি সোজা কথা x ইকুয়াল ধরো y প্লাস হ্যাঁ z, হ্যাঁ এটা তো একটা নরমাল, এটা ধরো তোমার অলরেডি ডাটা y আর z এর ডাটা দেওয়া আছে ধরলাম, হ্যাঁ আগে কাজে তুমি এটা একটা জেনারেল আমাদের একটা অ্যারিথমেটিক অপারেশন, ওকে ফাইন, এটা তোমার কোড। হ্যাঁ, এটা এই লাইনটা যখন রান করবে তখন ইউজার মোডে রান করতেছে। এখন নেক্সট তুমি যখন এই লাইনে চলে আসলা, এখন ঘটনা প্রিন্টএফ হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন। হ্যাঁ, তা প্রিন্টএফ যখন রান করা শুরু করবে, প্রিন্টএফটা কিন্তু লাইব্রেরি ফাংশন, সে যখন রান করা শুরু করবে স্টিল ইউজার মোড, কিন্তু কার্নেলে যাওয়া লাগবে না, কার্নেলে যাওয়া লাগবে না। এখনই ব্যাপার, যখন এটা প্রথমত তোমার এটা রান করবে, হ্যাঁ এটা যখন রান করলো, এটার যে এই প্রিন্টএফে কিন্তু ডেফিনেশন আছে, সেই ডেফিনেশন যখন রান করবে তখন দেখবে যে এটা একটা সিস্টেম কলের ফাংশনকে রান মানে কল করে। তো এইটা রান করেই কি করবে, এটা রান করা মানে বলতে বোঝাচ্ছে যে এক্স এর ভ্যালু কিন্তু পাঠায় দেয় নাই, জাস্ট ফাংশনটা রান করছে। ফাংশনটা রান করবে কি একটা সিস্টেম কলের ফাংশনকে কল করবে, সেখানে এই যে এটাকে কল করলো, তো এই যে এই এক্স এর যেটাকে আমি ডিসপ্লেতে পাঠাতে চাচ্ছি, সেই ফাংশনটা প্যারামিটার, এটা কিন্তু এখন একটা ফাংশনের প্যারামিটার, এই প্যারামিটারটাকে এখানে পাস করে দিবে। সিস্টেম কলে যে ফাংশনটা অ্যাকচুয়ালি অ্যাক্সেস করবে তোমার হার্ডওয়্যারকে, সেখানে এই এক্স কে পাস করে দিবে, তার মানে এখানে এক্স চলে আসবে। এখন এক্স চলে আসলো, তো এখন হচ্ছে এইটা রান করবে, এইবার এইটা রান করবে সিস্টেম কলের যে ফাংশনটাকে কল করছে। যে মুহূর্তে সিস্টেম কলের ফাংশনের ইনস্ট্রাকশন রান করা শুরু করলো, সেই মুহূর্তে কার্নেল মোডে ঢুকে যাবে, তার আগ পর্যন্ত ইয়েতে ওই কি বলে এটাকে ইউজার মোডে। স্যার তাহলে আমার যদি আমি ধরেন আপনার ভিডিওটার কথাই চিন্তা করি, যে আপনার ভিডিওর ইমেজটা শো করবে, তো তার আগে যতক্ষণ এটাকে প্রসেস করলো, রেন্ডার করলো ইমেজটাকে, তার আগ পর্যন্ত ইউজার মোডে থাকবে। জাস্ট আমার যখন শো করতে হবে স্ক্রিনের মধ্যে, জাস্ট তখন শো করে আবার কার্নেল মোড থেকে ব্যাক করবে। রাইট রাইট, যখন শুধুমাত্র ইনস্ট্রাকশন লাইনের মধ্যেই। রাইট রাইট, মানে এখান থেকে যখনই মানে কি যখন যেই কোডটা যেই ইনস্ট্রাকশন দরকার তোমার ঠিক এই ইয়েতে অ্যাক্সেস করার জন্য, তোমার হার্ডওয়্যারটাতে অ্যাক্সেস করার জন্য, সেই মুহূর্তে ওই কোড রান করা শুরু করার সাথে সাথে তোমার কার্নেল মোডে ঢুকলো। জি স্যার, এখন ক্লিয়ার হয়েছে। তখন এবং যখনই এখান থেকে শেষ হয়ে গেল না, এটা কাজ তো শেষ হবেই, সাথে সাথে বের হয়ে যাবে, সাথে সাথে বের হয়ে ইউজার মোডে চলে যাবে। এটা ব্যাপার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের এই যে একসাথে যে দুইটা, মানে একসাথে না সরি, মানে ওয়ান আফটার অ্যানাদার যে আমরা ডুয়েল মানে ইউজার মোড তারপরে কার্নেল মোড ইউজ করছি, এই ব্যাপারটাকে আমরা বলি ডুয়েল মোড অপারেশন। এখন ডুয়েল মোড এখন যদি বলি ওকে ফাইন, তুমি বলতে পারো যে বারবার এগুলো আমরা চেঞ্জ করবো, এই ঝামেলায় কেন যাব আমরা? হ্যাঁ, এটা আমরা বলতেই পারি। তাহলে এর বেনিফিটটা কি? হ্যাঁ, এটাও তো আমাদের জানা দরকার যে ডুয়েল মোড যে আমি ইউজ করব লাভটা কি। এখন খেয়াল করো, ডুয়েল মোড যদি আমি ইউজ না করতাম, তাহলে সেই সিনারিওটা আমরা যদি চিন্তা করি, ধরো আমি ডুয়েল মোড ইউজ করবো না, তার মানে কি
আমি প্রোগ্রাম লিখবো, সেটাই রান করবে। হ্যাঁ, এর মধ্যে কার্নেল মোড মানে ব্যাপার না। দেখো আমার কিন্তু তখন কি কোন মোডটা, ইউজার মোডটাই কিন্তু ব্যাপার। কারণ ইউজার মোডই হচ্ছে যে আমার কাজটা করে, আমার কাজটা মানে কি, আমার কাজ কি, আমার প্রোগ্রাম রান করানো, আমি যেটা চাই সেটা রান করানো। তার মানে আমার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যেটা চাচ্ছি সেটা রান করবে, সেটা কি ইউজার মোডে রান করে অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো। কাজে আমি যদি সবই ইউজার মোডে রান করতে চাই, তাহলে মানে কি করতে হবে, তার মানে ওই যে হার্ডওয়্যারে অ্যাক্সেস করার ব্যাপারটা, রিসোর্সে অ্যাক্সেস করার ব্যাপারটা ইউজার মোডের হাতেই দিতে হবে। তার মানে তোমাকে আমি তাহলে অ্যাক্সেস দিব যে তুমি কোডিং করে, তুমি লিখে, তুমি ইউ আর অ্যালাউড টু অ্যাক্সেস ইউর হার্ডওয়্যার অ্যান্ড ফাইল সিস্টেম। তোমাকে আমি অ্যাক্সেস দিয়ে দিলাম যে ঠিক আছে, ওকে ফাইন, তোমার কোডেই লেখো, তুমি ইউজার মোডেই শুধু রান করবে, তোমার কার্নেল মোডে ঢুকতে হবে না, তুমি লিখে তোমারটা দিয়েই রান করা, অ্যাক্সেস করো সব জায়গায়, ওকে ফাইন। তো এখন এইটাতে এক যেটা প্রবলেম, বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে আমরা বলি সিকিউরিটি প্রবলেম। সিকিউরিটি বলতে এটা ঠিক ওই হ্যাকিং সিকিউরিটি না, এটা হচ্ছে তোমার ড্যামেজ হতে পারে, হ্যাঁ, তোমার এরর হতে পারে, তোমার সিস্টেম, ফাইল সিস্টেম করাপ্ট হয়ে যেতে পারে, হ্যাঁ, বা হার্ডওয়্যারে সমস্যা হতে পারে। হার্ডওয়্যার সমস্যা কি, ওই যে ধরো ডিভাইস ড্রাইভার করাপ্টেড হতে পারে, তুমি যদি সরাসরি ওখানে তোমার প্রোগ্রাম দিয়ে অ্যাক্সেস করো। কেন? কারণ আমাদের প্রোগ্রাম তো একটু ভুল হইতেই পারে, তাই না? আমরা তো আর সবসময় যে প্রফেশনাল হবো তা না, প্রোগ্রাম হবে তা না। হ্যাঁ, আমরা পারি কিছু পারি, তাহলে এটা করতে গিয়ে ভুল হয়ে গেল। হ্যাঁ, কাজে এই যে তাহলে যদি সবই আমি ইউজার মোডের আন্ডারে রাখি, তাহলে যেটা প্রবলেম সেটা হচ্ছে এই আমার সিস্টেম, নিজের সিস্টেমেরই সিকিউরিটি ব্রিচ করে, মানে পারফরমেন্সের দিক থেকে এরর হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। কিন্তু আমি যদি এটা করি যে না, আমি রেস্ট্রিক্টেড করে দিলাম যে রিসোর্সে আমার ইউজার মোডে আমি যেগুলো লিখবো সেটা অ্যাক্সেস করতে পারবে না রিসোর্সে। যেমন আমাকে ওই সিতে তোমাকে ওই ইয়েতে কি বলে ডিসপ্লেতে অ্যাক্সেস করার জন্য তোমাকে প্রিন্টএফই লিখতে হবে, ওইটা বলে ওইভাবে ডিফাইন করে দিছে, ওইভাবে রেস্ট্রিক্ট করে দিছে যে তুমি প্রিন্টএফ লিখবা, দেন তাহলে তুমি তোমার যা ইচ্ছা দেখো, কোনো সমস্যা নাই, যেই ভ্যালু যেই মেসেজ দেখো ফাইন, বাট ইউ হ্যাভ টু অ্যাক্সেস থ্রু প্রিন্টএফ। তার মানে প্রিন্টএফ ওরা এটা যেমন ফিক্স করে দিছে, তার মানে প্রিন্টএফ এর সাথে ওরা ওই উইন্ডোজ, আমি যদি উইন্ডোজ ইউজ করে থাকি, উইন্ডোজের সিস্টেম কল ফাংশনটাকেও লিংক করে দিয়েছে। হ্যাঁ, কাজেই দেখো ওরা এটা এভাবেই তৈরি করছে যে তুমি লিখবা কিছু, কিন্তু তুমি যখন রিসোর্সের মধ্যে হাত দিবা, সেটা তুমি হাত দিবা না, সেটা আমাদের হাতে ছেড়ে দাও, সেটা অপারেটিং সিস্টেমের হাতে। ঠিক আছে, অপারেটিং সিস্টেম তাহলে এরকম হিউজ অ্যামাউন্টের সিস্টেম কল ফাংশন রেডি রাখছে, যখন যেটা দরকার সেটা আছে, তুমি এটাকে রান করাবো। তখন এটা তোমার কন্ট্রোলে না, ইউজারের কন্ট্রোলে না, এটা অপারেটিং সিস্টেমের কন্ট্রোলে। কাজেই কার্নেল মোড, এই যে কার্নেল মোডে যে আমরা বারবার ঢুকতেছি, হ্যাঁ, কার্নেল মোডটা তাহলে বেসিক্যালি আমাদের ওই ধরনের সিকিউরিটিও প্রোভাইড করে, আমাদের সিস্টেমের সিকিউরিটি বা রিসোর্সের, আরো ভালোভাবে বললে রিসোর্সের সিকিউরিটি। সিকিউরিটি বলতে আবারও বলতেছি, এটা হ্যাকিং টাইপের সিকিউরিটি না, এটা হচ্ছে আমাদের যাতে ওয়েলবিংটা ঠিক থাকে, আমার সিস্টেমে রিসোর্সগুলো ঠিক থাকে, হার্ডওয়্যার মাল ফাংশন না করে, বা আমার ফাইল সিস্টেম করাপ্ট না হয়, এই জিনিসগুলো। এই জন্য এটা, সেই জন্য এইটাকে আলাদা রাখা হয়েছে, ইউজার মোড, কার্নেল মোড। কার্নেল মোড মিনস হচ্ছে তোমার রিসোর্স অ্যাক্সেস করবে থ্রু সিস্টেম কলস অফ দ্য অপারেটিং সিস্টেম। বলো। স্যার, আমাদের তো মাল্টিপল র্যাম স্লট থাকে, এখন আমরা যদি র্যাম সাইজটা মিক্স করি, যেমন 4GB সাথে 8GB মিক্স করি, তাহলে দুইটার 4GB হচ্ছে ডুয়াল মোডে রান করে, আর এক্সট্রা যে 4GB থাকে একটা, ওটা সিঙ্গেল মোডে রান করে। এটা কি এটার সাথে রিলেটেড কনসেপ্টটা? না না না, ওইটা অন্য মোডের ব্যাপার, বুঝছো? ওইটা অন্য হিসাব, ওইটা মোস্ট প্রবাবলি অ্যাড্রেসিং এর কোনো ব্যাপার থাকে, বুঝছো? মোস্ট প্রবাবলি ওটা আমি এক্স্যাক্টলি এখন পুরোপুরি বলতে পারবো না, বাট র্যামের ব্যাপার তো, যেহেতু তুমি 12 গিগাবাইটের কথা বলো, 12, এটা খুব সম্ভবত ওই 8 গিগা, এটা তো অ্যাড্রেসিং আমরা কতদূর করতে, কোন রেঞ্জে করতে পারি, হ্যাঁ, খুব সম্ভবত এটা ওই অ্যাড্রেসিং এর সাথে রিলেটেড, ডুয়েল মোড আর সিঙ্গেল মোড যেটা বললাম। হ্যাঁ, কিন্তু এই আমরা এখানে যে ডুয়েল মোড বললাম না, ইউজার মোড আর কার্নেল মোড, এটার সাথে রিলেটেড না। আর স্যার, সিঙ্গেল মোডে যদি থাকে তাহলে এটা কি অনলি ইউজার মোডে অ্যাক্সেস করবে, কার্নেল মোডে যাবে না? আচ্ছা, এখন কথা হচ্ছে, ঠিক আছে ফাইন, আমি তোমাকে যদি বলে দিই যে তুমি একটা মোডই ইউজ করতে পারবে, তুমি চুজ করবা কোনটা, তাই না? এখন ঘটনা হচ্ছে কার্নেল মোড কিন্তু আমরা ডিফাইন করি যখন অপারেটিং সিস্টেমের ইনস্ট্রাকশন রান করে। এখন তুমি খেয়াল করো, অপারেটিং সিস্টেম চালায় তোমার লাভ কি? হ্যাঁ, তুমি কম্পিউটার অন করা মানেই কিন্তু আসলে অপারেটিং সিস্টেম অন হয়ে যায়, তার মানে রান করে, হ্যাঁ, বা লোডেবল হয়, অ্যাটলিস্ট যে মডিউলটা দরকার তখন যখন দরকার সেটা রান করে। তাহলে এখন খেয়াল করো, তুমি সারাদিন ধরে কম্পিউটার অন করে রেখে অপারেটিং সিস্টেম লোড হইলো, রানও করলো, তুমি কোনো ইউজার প্রোগ্রাম চালাইলা না, তোমার লাভ কি? আসলে কোনো আউটপুট নাই, কম্পিউটার অন হয়ে আছে, এই ব্যাপার। কিন্তু তুমি যখন কাজ করতে চাইবা, তখন কি করবা? তুমি তোমার পছন্দ মতো একটা প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম রান করাবা,
এটা তোমাকে একটা কি বল তোমার পারপাস সার্ভ করবে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। কাজেই দেখো আমার কাজের জন্য আসলে ইউজার প্রোগ্রাম দরকার, বা সরি ইউজার মোড দরকার, ইউজার কোড লাগবে আমার রান করানোর জন্য, কারণ আমি স্পেসিফিক কাজ চাই। কাজেই তোমাকে যদি আমি একটা অপশন দিই, তুমি বলবো ঠিক আছে আমি অপারেটিং সিস্টেম চালাই কি করবো, আমি ইউজার মোডে চালাবো, বরঞ্চ আমাকে এক্সেসটা দিয়ে দেন যে আমি যাতে রিসোর্সে হাত দিতে পারি ইউজার মোডে থেকেই। হ্যাঁ, কাজে একটা অপশন থাকে ইউজার মোডে। যেমন আমি বলি নেক্সট চ্যাপ্টারে আমরা মানে অপারেটিং সিস্টেমের স্ট্রাকচার গুলো সম্বন্ধে একটু পড়বো। ওখানে দেখবা আগে বলে যখন কথা উঠলে বলি যে ওই আমাদের যে এমএস ডস ছিল আগের, হ্যাঁ উইন্ডোজ, এখনকার এমএস ডস এটা আগে মানে ওই সেই ইয়ের সময় কি বলবো ওটা, ওই উইন্ডোজ 95 আসার আগে, হ্যাঁ উইন্ডোজ 3.1 ছিল ওই সময়, হ্যাঁ বা 80s এর দিকে, সোজা কথা 80s এর দিকে এমএস ডস তখন কি করতো, ওটা কিন্তু সিঙ্গেল মোড ছিল, বুঝছো, ওইটা ডুয়েল মোড ছিল না। এবং ওই ডুয়েল ইউজার মানে সিঙ্গেল মোড মানে তখন শুধুমাত্র ইউজার মোড ছিল, আলাদা করে কার্নেল মোড বলে কিছু ছিল না। তখন যেটা হতো কি ওই এমএস ডসে ওই তুমি ইউজার প্রোগ্রাম দিয়েই একদম যে কোনো জায়গায় ডিভাইস ড্রাইভার বলো ফাইলে বলো অ্যাক্সেস করতে পারতা। ফলে ওই সময় ওই এমএস ডস একটা বড় দুর্নাম ছিল, ক্র্যাশ করতো বেশি, প্রচুর ক্র্যাশ করতো। হ্যাঁ, কাজে ওইটা ওই যে ইয়েতে এই দুর্নাম ছিল না, ওই কি বলে ইউনিক্সের এটা ছিল না, ইউনিক্সের দিক থেকে স্ট্রং ছিল। ইউনিক্সটা ব্যবহার করা একটু ডিফিকাল্ট ছিল, কিন্তু ইয়েটা ভালো ছিল, ক্র্যাশ করতো না হতো বা এরর কম হতো। ইয়েতে কিন্তু হইতো, এমএস ডসে হতো। হ্যাঁ, কারণ একটা তার মেইন একটা কারণ ছিল হচ্ছে সেটা সিঙ্গেল মোডে রান করে এবং ইউজার মোডে সেটা, এটা ব্যাপার। কাজেই হ্যাঁ তোমার কোশ্চেনে এক কথা আনসার দিলে আমরা ইউজার মোড ইউজ করতাম, রাইট, সিঙ্গেল মোড হলে। আচ্ছা দেখো তো এইটা একটু খেয়াল রাখবা, হ্যাঁ এই জিনিসটা আমি বললাম এটা কমন মানে কনসেপ্ট। তো এই যে ডুয়েল মোড, এই যে সিস্টেম কল, এগুলো কিন্তু আরো আসবে, সিস্টেম কলের কথা আরো আমরা আমার নেক্সট চ্যাপ্টারেও পড়বো, এপিআই সিস্টেম কল নিয়ে একটু পড়বো এর নেক্সট চ্যাপ্টারে। কাজে এগুলা ইয়েটা ক্লিয়ার রাখো। এই জন্য আমি আগে থেকে বলে রাখলাম এই যে ইন্টার ড্রাইভেন কনসেপ্ট, হ্যাঁ তারপর ডুয়েল মোডের কনসেপ্টটা কেন ইউজ করি, এটা মানে কখন আসলে ডুয়েল মোডটা হয়, যে ইউজার মোড কখন রান করে, কার্নেল মোড কখন বলি আমরা, হ্যাঁ এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো। আচ্ছা এখন এইগুলোর উপর বেস করে, বুঝছো, ও আচ্ছা কয়টা বাজে, ও 9টা বেজেছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের ক্লাসের টাইম মনে শেষ, তাহলে আমরা ঠিক আছে আমি এই পর্যন্ত ওই যে কি বললাম ডুয়েল মোড পর্যন্ত রাখলাম। এর পরের দিন তাহলে আমরা এই যে আর একটু বাকি আছে, যদি একটু অ্যামাউন্টে দেখবা বেশি, কিন্তু এর পরের দিন কথা এগুলা জেনারেল কথাবার্তা টুকটাক আছে, এগুলা বেশি অত ডিটেলে বলতে হবে না। আর একদিনে আমার শেষ হবে, হ্যাঁ আর একদিনে এই চ্যাপ্টার 1টা শেষ করে দিব পরের দিন। তাহলে আজকে থাক, আজকে এই পর্যন্ত আমরা কি অদ্ভুত পড়লাম, এই যে ডুয়েল মোড পর্যন্ত। হ্যাঁ এই যে টাইমারটা পড়ি নাই, টাইমারটা এর পরের দিন দেখবো, ডুয়েল মোড পর্যন্ত আমরা আজকে দেখলাম। দেখো তো আর কারো কোশ্চেন আছে কিনা এই মুহূর্তে। আচ্ছা না থাকলে তাহলে আমি ইয়ে করি, তোমাদের রোল কলটা করে দিই। আচ্ছা রেকর্ডিংটা বন্ধ করে দিই।